আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওকে, একটু সবাই দ্রুত জয়েন করে ফেলেন আর আমাকে একটু জানান যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, তাহলে যেহেতু ক্লিয়ার আছে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করে দিই। আমাদের আজকের আলোচনার টপিকটা হচ্ছে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে ধাতু। ধাতু টপিকটা ইম্পর্টেন্ট বিকজ ধাতু সম্পর্কে যদি আমি বিস্তারিত না জানি তাহলে আমি প্রত্যয়ে গিয়ে একটু ঝামেলা পোহাবো। সেই কারণে ধাতু টপিকটা আমার জন্য ইম্পর্টেন্ট। ধাতু টপিক আমরা ভালো করে শিখতে হবে। আমরা ধাতু নিয়ে আলোচনায় চলে যাচ্ছি, কারণ সবাইকে একটু আমি মেনশন করে দিই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু ধাতু সম্পর্কিত ক্লাস আজকে আলোচনা শুরু করে দিই আমাদের, ঠিক আছে? ধাতু সম্পর্কিত আলোচনা শুরু করে দিই। ভাইয়া একটা অন্য টপিকের প্রশ্ন, নিশিথিনী, নিহারিকা, পিপিলিকা, মূর্ছা এই জাতীয় প্রশ্নে পরপর 3-4টা রস্য দীর্ঘ যুক্ত শব্দের বানানোর জন্য কোন স্পেশাল টেকনিক আছে কি? এই জাতীয় শব্দ বিভিন্ন এক্সামে প্রচুর আসতে দেখা যায়। উত্তর হচ্ছে না, এই ধরনের কোনো টেকনিক নাই। অনেক বইতে এই ধরনের টেকনিক পাবেন। ভালো একটা কোশ্চেন করছেন, নীল কাব্য একটা প্রশ্ন করছে, চমৎকার ভাইয়া। অন্য একটা টপিকের প্রশ্ন এবং প্রশ্নটা বাংলা বানানের। প্রশ্নটা ছিল এরকম যে নিশিথিনী 9 রশ্মি তালবস্যই দীর্ঘি, 6 রশ্মি দন্ত 9 দীর্ঘি। আবার নিহারিকা 9 দীর্ঘি, হয়কার হা রস্যিকার কয়কার কা। আবার পিপিলিকা পয় দীর্ঘি, পয় রশ্মি লয় রশ্মি কয়কার কা। বা মুমূর্ষু ময় দীর্ঘ মূর্ধনাশ রস্যু। এই জাতীয় শব্দে পরপর 3-4টা রস্যই দীর্ঘই বা রস্য দীর্ঘ কার যুক্ত শব্দের বানানোর জন্য কোন স্পেশাল টেকনিক আছে কিনা। এই জাতীয় শব্দ বিভিন্ন এক্সামে প্রচুর আসতে দেখা যায়। এটা সত্য যে এই জাতীয় শব্দ বিভিন্ন এক্সামে প্রচুর আসে, তবে এটা বের করার কোনো টেকনিক নাই। এখন অনেক টিচার আছেন যারা এগুলাকে টেকনিক দিয়ে পড়ায়, কিন্তু এগুলো আসলে একদম বোগাস, একদমই বোগাস। মানে অনেকে আছে এরকম পড়ায় যে 1-2-1 বা 1-1-2-2, ঠিক আছে, 1-2-1-2-1-2 এরকম টেকনিক দিয়ে পড়ায়। এই টেকনিক দিয়ে আপনি জীবনও মনে রাখতে পারবেন না। এই টেকনিক দিয়ে আপনি জীবনও মনে রাখতে পারবেন না। কারণ কি, এই যে 1-2-1-2 কোনটা যে 1-2-1-2 আর কোনটা যে 2-1-2-1 এটা তো আপনার আলাদা মনে নাই, মনে আছে? এই জন্য আপনি এই সিস্টেম পড়লে এগুলো আপনার মনে থাকবে না। সহজ কথা, এটার জন্য আপনার কি করতে হবে, এটার জন্য আলাদা আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। আপনি একটা শুধু লিখলে লিখতে 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 যখন অভ্যাস হয়ে যাবে, যখন হাতে চলে আসবে, তখন ওই ওয়ার্ডটা লিখলেই মনে করেন, যেমন মনে করেন যেমন মনে করেন আমি লিখবো পরিষ্কার। এখন আমি যখন লিখবো পরিষ্কার, তো পরিষ্কার শব্দটা আমি লিখতে গেলে আমার কিন্তু অটোমেটিক হাতের মধ্যে মূর্ধন্য ষ চলে আসে, আমার কিন্তু দন্ত ষ আসে না। কেন আসে না? কারণ ওই যে লিখতে লিখতে অভ্যাস। তো ব্যাপারটা হচ্ছে, এখন এটা যদি আপনি রুলস দিয়ে চিন্তা করেন তাহলে অনেক ডিপলি রুলসে যাইতে হবে। র এর পরে মূর্ধন্য ষ আসছে, ইকারান্ত থাকার কারণে মূর্ধন্য ষ আসছে, ঠিক আছে। এখন আবার যদি বলি আমি পুরস্কার, তাহলে পুরস্কার পুরস্কার মানে কিন্তু আমার দেখেন অটোমেটিক দন্ত ষ চলে আসছে। আমি কিন্তু পুরস্কার মানে এখানে র এর পরে মূর্ধন্য ষ যদি হয় তাহলে এখানে তো র এর পরে মূর্ধন্য ষ হওয়ার কথা, এটা কেন দন্ত ষ হইলো? এটারও রুলস আছে, কিন্তু অত রুলস পর্যন্ত আমার যাওয়া লাগে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় না, যে যেমন মনে করেন আপনাকে বললাম বিদ্যালয়, বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি। আপনারা তো বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ করলে জীবনও আপনি এটা সন্ধির নিয়ম অনুসারে ভাঙেন না। আপনার বিদ্যালয় কেন? কারণ ছোটবেলা থেকে এতবার এটার বিশ্লেষণ করছেন যে আপনি এখন এটা ওই ওয়ার্ড দেখলে আপনার মাথায় এটা চলে আসে। তো এই জন্য এইগুলো প্র্যাকটিস করতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। কথা বুঝতে পারছেন?
অনেক জায়গায় অনেকে অনেক টেকনিক পড়ায়, ভুগিচুগি, সব ভুগিচুগি, কথা বুঝতে পারছেন? এক এক দুই এক, এই যে টেকনিকটা শিখাইলেন, পিপিলিকে এক দুই এক, এখন সবসময় কি এক দুই এক এটাই হবে? সবসময় কি এক দুই এক এটাই হবে? মানে প্রথমে রস্যই পরে দীর্ঘ পরে রস্যই, কিন্তু সব তিনটাই এক এরকম হইতে পারে না। হ্যাঁ, তিনটাই এক এরকম হইতে পারে না। সো এই জন্য এই সিস্টেমগুলা আসলে আমি কখনো মানে অ্যাপ্রুভ করি না, বা আমার কাছে ভালো লাগে না, আমি পড়েও না। আমার কথা হচ্ছে ভাই প্র্যাকটিস, প্র্যাকটিস করবেন, আপনার অ্যান্সার চলে আসবে। আর হচ্ছে যেটা নিয়ম দেওয়া হয় সেগুলো তো নিয়ম দিয়েই। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো আচ্ছা আসেন, তাহলে আমরা এখন কি নিয়ে আলোচনা করব? আচ্ছা আসেন, আমরা এখন আলোচনা করব হচ্ছে, ধাতু টপিকটা নিয়ে। আসেন ধাতু টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। ওকে, ধাতু জিনিসটা কি সেটা একটু দেখি। আসেন, ধাতু জিনিসটা কি সেটা একটু দেখি। স্যার আমি বলতে চাচ্ছিলাম এই টপিকগুলো আগে করান, আপনার আপনার সাথে মিলে গেলে বেস্ট। ফাইন, স্যার আমি বলতে চাচ্ছিলাম এই টপিকগুলো আগে করান, আপনার সাথে মিলে গেলে বেস্ট অফ লাক। আমি বুঝি নাই কি বলছেন, মানে কেন বলছেন, হোয়াট এভার। আমরা ধাতু টপিকে চলে যাই। ধাতু, ধাতু জিনিসটা কি? ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ধাতু কি জিনিস বলেন? ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশ ইকুয়াল টু ধাতু, কথা বুঝতে পারছেন? ক্রিয়াপদের মূল অংশ এটাকে কি বলে বলেন? ধাতু বলে। আচ্ছা এখন দেখেন, এই যে ক্রিয়াপদের মূল অংশ ধাতু, তার মানে ব্যাপারটা যদি এরকম হয় যে আমি পড়ালেখা করছি, তাহলে এই যে বললাম করছি, এখন করছি এর মূলটা কি? করছি এর মূলটা হচ্ছে কর। বলেন করছি এর মূলটা কি? কর। তো এই করটা হচ্ছে কি? ধাতু। কনসেপ্ট ক্লিয়ার? এখন ধাতু কত প্রকার যদি প্রশ্ন করা হয় যে ধাতু কত প্রকার, তো দেখেন ধাতু তিন প্রকার। ধাতু কত প্রকার বলেন? হচ্ছে মৌলিক ধাতু, এক নম্বর হচ্ছে কি বলেন? মৌলিক ধাতু। দুই নম্বর হচ্ছে সাধিত ধাতু, দুই নম্বর হচ্ছে কি? সাধিত ধাতু। এন্ড তিন নম্বর হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। যৌগিক বা সংযোগমূলক ধাতু। যৌগিক বা সংযোগমূলক ধাতু। তার মানে ধাতু কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক, একটা সাধিত, একটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক। যদি বলি মৌলিক ধাতু এটা কত প্রকার, তো এটা আবার তিন প্রকার। তিন প্রকার কি কি? একটা হচ্ছে বাংলা ধাতু, একটা হচ্ছে তৎসম ধাতু, একটা হচ্ছে বাংলা ধাতু, একটা তৎসম ধাতু, আর একটা হচ্ছে বিদেশি ধাতু, আর একটা হচ্ছে বিদেশি ধাতু। আর যদি বলি সাধিত ধাতু, এইটা কত প্রকার? সাধিত ধাতু এটাও আবার তিন প্রকার। তিন প্রকার কি কি? একটা হচ্ছে নাম ধাতু, একটা হচ্ছে প্রযোজক ধাতু, একটা হচ্ছে প্রযোজক ধাতু, আর আরেকটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। নাম ধাতু, প্রযোজক ধাতু, আর হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তার মানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, ধাতু সম্পর্কিত যেটাই বলুক সেটা কিন্তু তিন প্রকার। খেয়াল করে দেখেন, ধাতু সম্পর্কিত যাই বলুক সেটা কয় প্রকার? তিন প্রকার। এই যে দেখেন ধাতু কয় প্রকার? তিন প্রকার, মৌলিক, সাধিত, যৌগিক। আবার যদি বলে মৌলিক ধাতু কয় প্রকার, এটাও তিন প্রকার। দেখেন বাংলা, তৎসম, বিদেশি। তাহলে সাধিত ধাতু কয় প্রকার? এটাও তিন প্রকার, নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্য ধাতু। তার মানে ধাতু সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি আসে যেটা কত প্রকার, তাহলে উত্তর কয় প্রকার বলেন? তিন প্রকার। তাহলে এবার বলেন যৌগিক বা সংযোগমূলক ধাতু এটা কয় প্রকার? এখন আপনার কাছে মনে হতে পারে এটাও তিন প্রকার। উত্তর হচ্ছে না, এটার কোনো প্রকারই নাই। প্রকার থাকলে সেটা তিন প্রকার হবে। কথা বুঝেন নাই? এটার কোনো প্রকারই নাই। কনসেপ্টটা কি ক্লিয়ার? যৌগিক বা সংযোগমূলক ধাতু এটার কোনো প্রকার নাই। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই অ্যাডমিশন গ্রুপে এটা মেনশন হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না এটা কেন হচ্ছে না। আর নো, হ্যাঁ মেনশন হয়েছে।
আমি তখন খেয়াল করি নেই, এখন খেয়াল করলাম যে মেনশন হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করেন তাহলে ব্যাপারটা হচ্ছে ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার: মৌলিক, সাধিত, যৌগিক। মৌলিক ধাতু 3 প্রকার: বাংলা, তৎসম, বিদেশি। আবার সাধিত ধাতু 3 প্রকার: নাম ধাতু, প্রযোগ ধাতু, কর্মচ্ছেদ ধাতু। আর যৌগিক বা সংযোগমূলক ধাতু এটার কোনো প্রকার নাই। এখন কোশ্চেন হচ্ছে ভাই আমরা এখন কোনটা পড়বো? এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা এখন কোন ধাতু মানে কোনটা কোনটা পড়বো? আমরা আজকের ক্লাসে আলোচনা করব বাংলা ধাতু নিয়ে, বিদেশি ধাতু নিয়ে, নাম ধাতু নিয়ে, প্রযোগ ধাতু নিয়ে, কর্মচ্ছেদ ধাতু নিয়ে এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু নিয়ে। এই 9টা ধাতু নিয়ে আমরা মানে এইগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 9টা তো না, 1 2 3 4 5 6, 6টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার মানে তৎসম ধাতু এটা নিয়ে আমরা আলোচনা করব না। কেন করব না? দুইটা কারণে করব না। এক নাম্বার কারণ হচ্ছে তৎসম ধাতু থেকে বিগত 15 বছরের বা 20 বছরের মধ্যেও বাংলাদেশের কোন জায়গায় কোন পরীক্ষায়, এটা চাকরির পরীক্ষা বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলেন, বিসিএস বলেন, নিয়োগ পরীক্ষা বলেন, ব্যাংক শিক্ষক বলেন, কোন পরীক্ষায় আজ পর্যন্ত গত 15-20 বছরের মধ্যে সংস্কৃত ধাতু থেকে স্পেসিফিক্যালি প্রশ্ন আসে নাই। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে সংস্কৃত ধাতু মানে কি বলেন? সংস্কৃত ধাতু মানে সংস্কৃত ক্রিয়া। আর সংস্কৃত ক্রিয়াকে আমরা ইউজ করি না। আমরা তৎসম শব্দ যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করার চেষ্টা করি। আমরা তদ্ভব শব্দটা বেশি ব্যবহার করি। তাহলে এই যে তদ্ভব শব্দটা আমরা ব্যবহার করি, তৎসম শব্দটা আমরা কম ব্যবহার করি, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি তৎসম ধাতুগুলো শিখি, তার মানে কি তৎসম ক্রিয়াটাকে আমরা মানে সাপোর্ট করছি। তো এই কারণে তৎসম শব্দ ব্যবহার করা মানে খুব একটা হয়ও না, আর এখান থেকে প্রশ্ন আসে না। এই জন্য আমরা পড়বো না। আমার কথা কি বুঝতে পারছেন? সো এটা আমরা পড়বো না। এটা ছাড়া বাকি যা আছে এগুলো আমরা পড়বো। আসেন তাহলে প্রথমে আমরা শুরু করি। 1 নম্বর হচ্ছে মৌলিক ধাতু। 1 নম্বর দিয়ে আমরা শিখবো হচ্ছে মৌলিক ধাতু। এখন আসেন মৌলিক ধাতু জিনিসটা কি, আমি একটু সেটা বলি। মৌলিক ধাতু মানে যেটাকে আর অর্থযুক্ত কোনো ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক ধাতু। যেটাকে আর কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক ধাতু। এখন আসেন মৌলিক ধাতুর মধ্যে প্রথমে 1 নম্বরে আমরা কি পড়তাম, মানে ক নম্বর দিয়ে আমরা ধরেন মৌলিক ধাতু হচ্ছে ক নম্বর। মৌলিক ধাতুর আন্ডারে 1 নম্বরে আমরা কি পড়বো, সেটা হচ্ছে বাংলা ধাতু। আচ্ছা, বাংলা ধাতু কয়টা? এই যে বাংলা ধাতু কয়টা আমি একটা প্রশ্ন করলাম, এইটা অনেক টিচাররা আছে স্পেসিফিক করে দেয় যে বাংলা ধাতু 20টা বা বাংলা ধাতু 21টা, বাংলা ধাতু 22টা। মনে রাখবেন উপসর্গ ফিক্স করে বলা যায় যে উপসর্গ এই কয়টা, উপসর্গ 20টা বা 22টা বা 25টা। কিন্তু বাংলা ধাতু এটা ফিক্স করে বলা যাবে না। কারণ ধাতু যখন আপনি ফিক্স করে বলবেন, তার মানে গেল আপনি স্পেসিফিক করে দিচ্ছেন যে বাংলা ভাষায় কয়টা ক্রিয়াপদ আছে। এখন আপনি এটা এটা যদি স্পেসিফিক করে বলেন, মানে আমি দেখছি অনেক বইতে ফিক্স করে লেখা আছে বাংলা ধাতু 20টা বা বাংলা ধাতু 22টা। এটা যদি আপনি ফিক্স করে বলেন, তাহলে কারণ এটা ফিক্স করে বলা যাবে না। তাহলে আপনি কি করবেন? আপনি বাংলা ধাতুগুলো আলাদা যে কয়টা আছে, হ্যাঁ এটা বলতে পারেন যে 20 থেকে 25টার মতো আছে বা 20-22টার মতো আছে যেটা বেশি ব্যবহৃত হয়। কিন্তু তার মানে এই না যে ওই 20-22টাই আছে। বেশি ব্যবহৃত হয় যে 20-22টা, সেগুলো আমরা এখন পড়বো। এখন আসলে আমরা কিভাবে পড়বো আমরা একটু দেখি। তো বাংলা ধাতুগুলো যেগুলো আছে প্রায় 15-20টার মতো যেগুলো আছে, আমরা এগুলো কবিতার মতো করে মুখস্থ করে নিব। তো আমরা একটা কবিতার মতো করে একটু পড়বো। এখন আসেন আমরা একটু দেখে নিই। আমরা একটা কবিতার মতো করে একটু পড়বো, আসেন দেখে নিই। সেটা হচ্ছে আহ হচ্ছে লিখেন কাট কাট জান্নাচ। লিখেন কাট কাট জান্নাচ। ওকে, কাট 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 জান্নাচ, কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ। ওকে, এক লাইন, জাস্ট এক লাইন, এটাই মুখস্থ করেন আগে। কাট কাট জান্নাচ মুখস্থ করেন, মুখস্থ করেন। কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ 10 বার পড়েন। 10 বার পড়েন, লেখেন, তারপর 10 বার পড়েন। কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ, না দেখে না দেখে কাট কাট জান্নাচ লিখতে থাকেন, পড়তে থাকেন, লিখতে থাকেন, পড়তে থাকেন। কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ, কাট কাট জান্নাচ, কাট কাট জান নাচ, কাট কাট জান্নাচ। আচ্ছা, একজন বলছেন ভাইয়া সাউন্ডের প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। সাউন্ড প্রবলেম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাউন্ড প্রবলেম? এতদিন পর হঠাৎ করে আবার সাউন্ড প্রবলেম? এটা তো হওয়ারই কথা না। এতদিন পর হঠাৎ করে আবার সাউন্ড প্রবলেম?
যে এখন দেখেন তো এখন কি সাউন্ড ঠিক আছে কিনা? আমি মাইক্রোফোন চেঞ্জ করেছি, একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কি ঠিক আছে? একটু আমাকে জানান তো সাউন্ড কি ঠিক আছে কিনা এখন। ওকে, সাউন্ড ঠিক আছে এখন। ওকে, আলহামদুলিল্লাহ। প্রবলেম হলে আমাকে জানাবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন কাটকাট জান্নাত, কাটকাট জান্নাত, কাটকাট জান্নাত। ওকে, ঠিক আছে। তাহলে কাটকাট জান্নাত এটা গেল আমাদের প্রথম লাইন, কাটকাট জান্নাত। এরপর লিখেন আককর কিন কহ। কাটকাট জান্নাত, এরপর লিখেন আককর কিন কহ। আককর কিন কহ, আককর কিন কহ। কাটকাট জান্নাত, আককর কিন কহ। কাটকাট জান্নাত, আককর কিন কহ। লিখে ফেলেন আককর কিন কহ। কাটকাট জান্নাত, আককর কিন কহ। কাটকাট জান্নাত, আককর কিন কহ। খা গড় ঘোষবাদ। ওকে, কাটকাট জান্নাত, আককর কিন কহ। খা গড় ঘোষবাদ। খা গড় ঘর, খা গড় ঘোষবাদ। বুস্তক শুনরা খাস দেখ ধরপর। কাটকাট জান্নাত, আককর কিন কহ। আককর কিন কহ 10 বার পড়েন। আককর কিন কহ, আককর কিন কহ, আককর কিন কহ, আককর কিন কহ। খেয়াল করেন। আচ্ছা, কাটকাট জান্নাত, আককর কিন কহ। কাটকাট জান্নাত, আককর কিন কহ। খা গড় ঘোষবাদ, খা গড় ঘোষবাদ, খা গড় ঘোষবাদ। খা গড় ঘোষবাদ, বুঝ থাক শুন রাখ। খা গড় ঘোষবাদ, বুঝ থাক শুন রাখ। খা গড় ঘোষবাদ, বুঝ থাক শুন রাখ। হাস দেখ ধরপড়। বুঝ থাক শুন রাখ, বুঝ থাক শুন রাখ। বুঝ থাক শুন রাখ, বুঝ থাক শুন রাখ, বুঝ থাক শুন রাখ, বুঝ থাক শুন রাখ, বুঝ থাক শুন রাখ। হাস দেখ ধরপড়, হাস দেখ ধরপড়, হাস দেখ ধরপড়। হাস দেখ ধরপড়, হাস দেখ ধর পড়। দ্যাটস ইট। তাহলে কাটকাট জান্নাত, আককর কিন কহ। খা গড় ঘোষবাদ, বুঝ থাক শুন রাখ। হাস দেখ ধরপড়। ঠিক আছে। তাহলে কাটকাট জান্নাত, আককর কিন কহ। খা গড় ঘোষবাদ, বুস্তাক সুন্দর, খাস দেখ ধরপর। এখানে আমরা কি করলাম? এখানে আমরা টোটাল দেখেন 20টা, 5 লাইন। 1 2 1 2 3 4 5, 1 2 3 4, প্রতি লাইনে 4টা করে, মোট 5 লাইনে মোট 20টা ধাতু আমরা পড়েছি। ঠিক আছে, 5 লাইনে মোট 20টা ধাতু আমরা পড়েছি। কনসেপ্টটা কি ক্লিয়ার? প্রতি লাইনে 5টা করে, মানে 4টা করে 5 লাইনে মোট 20টা ধাতু আমরা পড়ে নিলাম। এগুলো সব কি ধাতু? বাংলা ধাতু। সব কি ধাতু বলেন? এগুলো সব হচ্ছে বাংলা ধাতু। কাটকাট জান্নাত, চাক্কর কিনক, খাগর ঘোষবাদ, বুস্তাক সুন্দর, ঘাস দেখ ধরপর। শেষ। তবে এখানে আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু এমন না যে এই কয়টাই বাংলা ধাতু। ব্যাপারটা কিন্তু এরকম না এই কয়টাই বাংলা ধাতু, এর বাইরেও অনেক আছে। এর বাইরেও আরো অনেক আছে। যেমন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি অ্যানালাইসিস করতে যান, আপনি দেখবেন খেল, এটাও পেয়েছেন বাংলা ধাতুর মধ্যে। খেল, ঠিক আছে, খেল ধাতুর যে খেল, এটাও কিন্তু আপনি বাংলা ধাতুর মধ্যে পেয়ে যাবেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে। তো এই জন্য বললাম যে এটা ফিক্স করে বলা যাবে না যে 20টাই। ঠিক আছে। তো তারপর হচ্ছে মনে করেন, হ্যাঁ, এই যে মোড়ক শব্দের যে মূল, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে পেয়ে যাবেন। এগুলো বাংলা ধাতু। ও আরেকটা কথা, ধাতু মানেই হচ্ছে ব্যঞ্জন উচ্চারণ, আর এই কারণে প্রত্যেকটার নিচেই একটা করে কি থাকবে বলেন? প্রত্যেকটা নিচে একটা করে হসন্ত থাকবে। অবশ্যই অবশ্যই থাকবে, এক্সেপ্ট খা, খা বাদে। কারণ এই কারণে এটার পরে হসন্ত হবে না, কিন্তু এটা ছাড়া বাকি সবগুলোর পরেই একটা করে হসন্ত হবে। বাকি সবগুলোর পরে একটা করে কি হবে? হসন্ত হবে। কথা বুঝতে পারছেন? সো কাটকাট জান্না, চাক্কর কিনক, খাগর ঘোষবাদ, বুস্তক সুন্দর, খাস দেখ ধরপর, খেলমুড়। শেষ। এগুলো হচ্ছে সব কি ধাতু বলেন? বাংলা ধাতু। তবে এখানে কিন্তু ফিক্স করে বলা যাবে না যে বাংলা ধাতু 20টা বা বাংলা ধাতু 22টা, ফিক্স করে বলা যাবে না। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আহ ভাই মুখ ভেঙে গেছে। আচ্ছা, মুখ ভেঙে যাওয়ার কিছু নাই, আসলে এগুলো প্র্যাকটিসের ব্যাপার। খুবই সিম্পল বিষয়। কাটকাট জান্না, চাক্কর কিন, খাগর ঘোষবাদ, বুস্তাক সুন্দর, ঘাস দেখ ধরপর। এখন আসেন আপনাকে আমি একটা মজার ট্রিক্স শিখাই। মজার ট্রিক্স। মজার ট্রিক্সটা কি? মানে এর চেয়ে অনেক 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 সহজ একটা ট্রিক্স আছে। অনেক সহজ, এর চেয়ে অনেক সহজ একটা ট্রিক্স আছে, কিন্তু আমি সেটা পড়াই না। কেন পড়াই না জানেন? আচ্ছা, কেন পড়াই না সেটা পরে বলবো। তার আগে বলি এর চেয়ে সহজ যে ট্রিক্সটা আছে, ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে, অনেক টিচারকে দেখছি অনলাইনে এভাবে পড়াইতে। সেটা হচ্ছে, যদি তুই দিয়ে কমান্ড করা যায়, কি দিয়ে? তুই। যদি তুই দিয়ে কমান্ড করা যায়, সেটা বাংলা ধাতু। শেষ। যেমন কি, তুই কাট, তুই কাঁদ, তুই জান, তুই নাচ, তুই আঁক, তুই কর, তুই কিন, তুই কহ, তুই খা, তুই গড়, তুই ঘষ, তুই বাঁধ।
তুই বুঝ, তুই থাক, তুই শুন, তুই রাখ, তুই হাস, তুই দেখ, তুই ধর, তুই পড়, তুই খেল, তুই মুড়, শেষ। তার মানে তুই দিয়ে কমেন্ট করা গেলেই কি ধাতু? বাংলা ধাতু। আমি অনেক বড় বড় টিচারকে দেখছি ফেসবুকে ক্লাস নেওয়ার সময় এভাবে পড়াইতে, ইউটিউবে দেখছি, অনেক বইতেও দেখছি এভাবে লেখা আছে, তুই দিয়ে কমেন্ট করা গেলে বাংলা ধাতু, শেষ। এইটা 100% ভুল। এখন আপনি বলতে পারেন স্যার কই ভুল, কই ঠিকই তো আছে, মিললো তো। ব্যাপারটা হচ্ছে মিলছে, কিন্তু ধরাটা তো এই জায়গায় খাবেন না। ধরাটা খাবেন যখন আপনি বিদেশি ধাতু পড়তে যাবেন তখন, বুঝতে পারছেন? ধরাটা খাবেন যখন আপনি বিদেশি ধাতু পড়তে যাবেন তখন। বাংলা ধাতুতে সমস্যা হবে না আপনার। বাংলা ধাতু আপনি তুই দিয়ে কমেন্ট করলে সেটা বাংলা ধাতু, আপনি পড়ছেন, ঠিক আছে, হবে, প্রবলেম নাই। তো প্রবলেমটা হচ্ছে যখন আপনি বিদেশি ধাতু পড়তে যাবেন তার অনেকগুলাই দেখবেন তুই দিয়ে কমেন্ট করা যায়। কথা বুঝতে পারছেন? সো এই কারণে আমি এটা শিখাই নাই। সহজ কথা ভাই, শাওন স্যার যেটা পড়াবে না তার মানে বুঝতে হবে ওটার মধ্যে ঘাপলা আছে। আমি জানি কিন্তু তারপরে আমি পড়াই নাই, তার মানে কি ঘাপলা আছে? ঘাপলা না থাকলে তো আমি ওটাই পড়াইতাম। আপনারা কষ্ট করে এটা এতগুলা ধাতু মুখস্থ করাইতাম, আপনারা তো তাহলে আমি নিজে ওইভাবে পড়াইতাম। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমি নিজেই তো তাহলে ওটা পড়াইতাম। আমি যেহেতু পড়াই নাই তার মানে 100% এটা ভুল। কথা বুঝতে পারছেন? এবার আসেন, এটা আপনি ভুল আরো ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসেন আমরা বিদেশি ধাতুতে যাই। আসেন বিদেশি ধাতু, বিদেশি ধাতু। আমরা আসেন 2 নম্বরে বিদেশি ধাতুতে শিখি। বিদেশি ধাতু, বিদেশি ধাতু কয়টা আছে? বিদেশি ধাতু আছে 15-16টার মতো আছে, 15-16টার মতো আছে। তবে এটা ফিক্স করে বলা যাবে না যে বিদেশি ধাতু এই কয়টা, 15টা বা 16টা বা এই কয়টা, এটা ফিক্স করে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ওই যে বললাম, ধাতু জিনিসটা ফিক্স করে বলা যাবে না। হ্যাঁ, এটা বলতে পারেন যে 15-16টার মতো আছে যেগুলো বেশি ব্যবহৃত হয়, কিন্তু এটা ফিক্স না। ঠিক আছে, আসেন দেখেন তাহলে বিদেশি ধাতু কি কি আছে। বিদেশি ধাতু যেগুলো আছে এগুলো আমরা একটু মেমোরাইজ করে নিই। আগের মতো একটা কবিতা শিখবো। লিখেন আটখাট ঝুলটুট, লিখেন আটখাট ঝুলটুট, আটখাট ঝুলটুট। ওকে, আটখাট ঝুলটুট। এবার আসেন আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়। আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়, ফিরে মাগে ভিজে বিগড়। আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়, ফিরে মাগে ভিজে বিগড়। আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়। জমকে চেহে চেঁচিয়ে ডরে, জমকে চেহে চেঁচিয়ে ডরে, জমকে চেহে চেঁচিয়ে ডরে, জমকে চেহে চেঁচিয়ে ডরে, চেঁচিয়ে ডরে। টেনে লটকে ঠেলে ডাকে, টেনে লটকে ঠেলে ডাকে, টেনে লটকে ঠেলে ডাকে। আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়, জমকে চেহে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাকে, শেষ। কথা বুঝতে পারছেন? আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়, জমকে চেয়ে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাকে, শেষ। আটখাট ঝুলটুট, আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়, জমকে চেয়ে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাকে। তাহলে এই যে দেখেন আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়, জমকে চেয়ে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাকে, এখানে 16টা ধাতু আছে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, যেহেতু এগুলা ধাতু, ধাতু মানে কি ব্যঞ্জন উচ্চারণ, তার মানে প্রত্যেকটা নিচে একটা করে কি দিতে হবে? হসন্ত দিতে হবে মাস্ট। তার মানে আট খাট ঝুল টুট বিগড় এগুলোর নিচে হসন্ত আছে, এবং বাকি সবগুলোর নিচেও হসন্ত বসবে। এখানে নেই, বসবে, বাট এখানে আমি দিইনি। কেন দিইনি বা দিব না? কেন দিব না? কারণ এগুলোর মধ্যে আমি আকার রস্বীকার একার যোগ করে দিছি মুখস্থ রাখার সুবিধার জন্য, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটার এই মানে ধাতুর রূপটা এটা না। যেমন ফিরে, এই ফিরে ধাতুর রূপটা হচ্ছে ফির, ফিরেটা হচ্ছে কি ফির, মাগে হচ্ছে মাগ, ভিজে হচ্ছে ভিজ। যখন ভিজ লিখবেন তখন ধাতু চিহ্ন দিতে হবে, মাগে মাগ লিখবেন তখন ধাতু চিহ্ন দিতে হবে, এখানে না দিলেও চলবে। জমকে, এটার মূল ধাতু হচ্ছে জম, আমরা মুখস্থ রাখার সুবিধার জন্য এরকম করছি জম। চে হচ্ছে চাহ, চে কি চাহ। ওকে, চেঁচি হচ্ছে কি চ্যাচ, বলেন চেঁচি কি? চেঁচি হচ্ছে চ্যাচ। আচ্ছা, ডরে হচ্ছে কি ডর, ডর হচ্ছে কি ডর। টেনে হচ্ছে কি টান, টেনে কি টান। লটকে হচ্ছে কি লটক, লটকি কি বলেন? লটক। ঠেলে হচ্ছে ঠেল, আর ডাকে হচ্ছে ডাক। ঠেলে হচ্ছে ঠেল, আর ডাকে হচ্ছে কি ডাক। টেনে লটকে ঠেলে ডাকে, ঠিক আছে। ওকে, টেনে লটকে ঠেলে ডাকে। তাইলে আটখাট ঝুলটুট ফিরে মাগে ভিজে বিগড়, জমকে চেয়ে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাকে। এই যে আমরা 16টা পড়লাম, তবে ফিক্স করে বলা যাবে না যে এই 16টাই বিদেশি ধাতু। যেমন আপনি যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন বৈট নামে একটা ধাতু হচ্ছে বৈট, এটাও কিন্তু বিদেশি ধাতু। বৈট, বৈট ধাতুর অর্থ কি জানেন? ওই যে হিন্দিতে দেখবেন বলে আপ ব্যাঠিয়ে, এই ব্যাঠিয়ে থেকে বাংলা আসছে হচ্ছে বৈট, বুঝতে পারছেন? আর এই বৈঠ থেকে বাংলা আসছে হচ্ছে বৈঠক বা বৈঠকখানা। এই যে বৈঠকখানা শব্দের যে মূল শব্দ বৈঠক, এই বৈঠক শব্দটা কোথা থেকে আসছে? বৈঠ ধাতু থেকে আসছে। আচ্ছা, তাহলে এখানে আমরা 16-17টার মতো ধাতু দেখতেছি যেগুলো বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই 16-17টা ধাতুর মধ্যে 5টা আছে যেটা স্পেসিফিকলি অর্থ জানতে চায় পরীক্ষায়। কোন 5টা আমরা একটু সেটা দেখি। যেমন মনে করেন টুট, এটা কি? এটা পরীক্ষা জানতে চায়। যেমন হচ্ছে বিগড়, এটা কি? মানে এটার অর্থ কি? এটা পরীক্ষা জানতে চায়।
মাগ এটার অর্থ কি এটা পরীক্ষা জানতে চায়, জম এটার অর্থ কি এটা পরীক্ষা জানতে চায়, লটক এটার অর্থ কি এটা পরীক্ষা জানতে চায়। সো এগুলোর অর্থ কি এটা আবার পরীক্ষা জানতে চায়। এই পাঁচটার, এই পাঁচটার অর্থ কি আমরা একটু সেটা শিখে নিই, আসেন। কথা বুঝতে পারছেন? আর এত কবিতা মনে থাকে না, কি করব ভাই, এত কবিতা মনে থাকে না, কি করবেন? এটা তো একটাই সমাধান, সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া এগুলো তো মনে রাখার কোনো আলটিমেটলি সলিউশন নাই। এটা প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। এখন আপনি যে নইলে ওই টেকনিক পড়তে পারেন, ওই যে মানে বিদেশি ধাতু থেকে যেটা আসছে সেটা বিদেশি ভাষা সম্পর্কে জানতে হবে। বিদেশি ভাষা সম্পর্কে যদি জানেন তাহলে মোটামুটি মাথা থাকবে। আচ্ছা এবার আসেন, তাহলে এবার দেখেন, আটখাট ঝুলটুট ফিরে মাকে ভিজে বিকট জমকে চেয়েছে ছেড়ে ঠেলে রাখে। এখন দেখেন টুট মানে কি, এটা পরীক্ষা আসে। টুট মানে হচ্ছে ছিন্ন হওয়া, বলেন টুট মানে কি? টুট মানে হচ্ছে ছিন্ন হওয়া, ঠিক আছে? যেমন কি, যেমন মনে করেন দিল টুট গেয়া, পয়সা লুট গেয়া, গার্লফ্রেন্ড ফুট গেয়া, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে টুট মানে কি, টুট মানে হচ্ছে ছিন্ন হওয়া। দেন হচ্ছে বিগড়, বিগড় মানে কি, বিগড় মানে হচ্ছে উচ্ছন্নে যাওয়া। বিগড় মানে কি, বিগড় মানে হচ্ছে উচ্ছন্নে যাওয়া, ঠিক আছে? যেমন ছেলেটা বিগড়ে গেছে, ঠিক আছে? ছেলেটা বিগড়ে গেছে, ওকে, যেমন ছেলেটা বিগড়ে গেছে, তার মানে উচ্ছন্নে গেছে। আচ্ছা মাগ, মাগ জিনিসটা কি? মাগ মানে হচ্ছে চাওয়া, বলেন মাগ মানে কি? মাগ মানে হচ্ছে চাওয়া। মাগ মানে কি? চাওয়া। যেমন হিন্দিতে দেখবেন বলা হয় যে মানে হিন্দিতে অ্যাকচুয়ালি তো মাগ শব্দটা নাই, হিন্দিতে মাগ শব্দটা আসছে হচ্ছে হিন্দি মাং থেকে। মাগ শব্দটা কোথা থেকে আসছে? হিন্দি মাং থেকে আসছে, মাং, মাং থেকে। হিন্দিতে শব্দটা হচ্ছে মাং, আর বাংলায় ব্যবহৃত হয় হচ্ছে মাগ। আর এই মাগ মানে হচ্ছে চাওয়া। যেমন আমরা বাংলায় বলি লোকটা ভিক্ষা মেঘে খায়, এই ভিক্ষা মেঘে খায় মানে হচ্ছে ভিক্ষা চেয়ে খায়। আর হিন্দিতে এই মাং দেখবেন বলা হয় যে मैं तुमसे ये मांगता हूँ, ঠিক আছে? অথবা হিন্দি অনেক গানের মধ্যে দেখবেন এরকম লিরিক্স আছে না, मैं खुदा से ये दुआ मांग लू। এই মাংলু মানে কি, মানে চাইতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো মাগ মানে চাওয়া। জম মানে কি? জম মানে হচ্ছে দেখেন ঘনীভূত হওয়া। জম মানে কি? জম মানে হচ্ছে জমে যাওয়া, ঘনীভূত হওয়া। যেমন কি আমরা বলি না অনেক সময় যে ঠান্ডায় জমে গেলাম, মানে কি ঠান্ডায় ঘনীভূত হয়ে গেলাম, এরকম। দেন হচ্ছে, বা অনেক সময় আমরা বলি না যে মিষ্টিটা জমে গেছে, জমে গেছে মানে কি ঘনীভূত হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর লটক মানে কি? লটক মানে হচ্ছে ঝুলে থাকা। লটক মানে কি? লটক মানে তো, লটক মানে হচ্ছে ঝুলে থাকা। মানে কি ফাঁসির দড়িতে লটকে আছে আসামি, বলি না আমরা অনেক সময় ফাঁসির দড়িতে লটকে আছে আসামি। এই ফাঁসির দড়িতে লটকে আছে আসামি তার মানে কি? তার মানে ব্যাপারটা হচ্ছে ফাঁসির দড়িতে ঝুলে আছে আসামি। তো এখানে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে, এই পাঁচটা ওয়ার্ডের অর্থ কি এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, এটা আপনাদের অর্থ হচ্ছে মাথায় রাখতে হবে। কি বলছেন স্যার? আগের টান না একটা সহজ টেকনিক বলতে চাচ্ছিলেন, বলতেছি। ওকে ভাই, এগুলো তো হিন্দি শব্দ। আচ্ছা ব্যাপারটা হচ্ছে থেকে, তার মানে এই না যে সব হিন্দি, কচিত কিছু আরবি ফার্সি থেকেও এসেছে। বিদেশি ধাতুর বেশিরভাগই এসেছে হিন্দি থেকে, কিন্তু কিছু অর্থাৎ কচিত আরবি ফার্সি থেকে এসেছে, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে বাংলা ধাতু পড়ানোর সময় আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, তুই দিয়ে কমেন্ট করা গেলে সেটা বাংলা ধাতু। এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, বিদেশি ধাতুর ক্ষেত্রে আপনাকে কিভাবে প্রবলেমে ফেলবে। দেখেন বিদেশি ধাতুর ক্ষেত্রে কিভাবে আপনাকে প্রবলেমে ফেলবে, দেখেন আমি যদি বলি তুই আট, হয় না। তুই খাট, এটা কিন্তু হয়, তুই দিয়ে কমান্ড করা যায়। তুই ঝুল, কমান্ড করা যায়। তুই টুট, এটা হয় না। তুই ফির, এটা হয়। তুই মাগ, এটা হয় না। তুই ভিজ, এটা হয়। তুই বিগড়, এটা হয় না। তুই জম, এটা হয় না। তুই চাহ, এটা হয়। তুই চেচ, এটা হয় না। তুই ডর, এটা হয় না। তুই টান, এটা হয়। তুই লটক, এটা হয় না। তুই ঠেল, এটা হয়। তুই ডাক, এটা হয়। তাহলে এবার খেয়াল করেন, তুই দিয়ে অনেকগুলোই আছে যেটাকে কমান্ড করা যায়। সো তুই দিয়ে কমান্ড করা গেলে সেটা বাংলা ধাতুতে এই সিস্টেমে যদি পড়েন, তাহলে বিদেশি ধাতুর সাথে আপনার বাংলা ধাতুতে প্যাচ লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? কনসেপ্টটা কি ক্লিয়ার? এই কারণে আমরা এভাবে শিখবো না যে তুই দিয়ে কমান্ড করা গেলেই সেটা বাংলা ধাতু, আর তুই দিয়ে কমান্ড করা না গেলেই সেটা এই ধাতু ওই ধাতু, এভাবে শিখবো না। যদিও এভাবেই বেশিরভাগ স্কুল মানে বেশিরভাগ টিচাররা অনলাইনে দেখছি পড়ায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে বাংলা ধাতু শেষ, বাংলা ধাতু শেষ, বিদেশি ধাতু শেষ। তার মানে এর সাথে সাথে আমাদের মৌলিক ধাতু শেষ, কারণ আমি তো বলছি আগেই তৎসম আমি পড়াবো না। তার মানে তৎসম বাংলা মৌলিক তিনটা আমাদের শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, আর তৎসম আসলে পড়বো না বা পড়াবো না, এটার মানে পেছনে আরেকটা কারণ হচ্ছে, প্রথমে তো বললামই এখান থেকে প্রশ্ন আসে না।
তারপরও প্রশ্ন যদি আসেও আপনি পারবেন। কেন পারবেন? কারণ বললামই তো ভাই, একটাই বাকি রাখছি, এটা ছাড়া বাকি সবই পড়াচ্ছি। তো এখান থেকে প্রশ্ন আসবে না, বাট আসলে পারবেন। আর তাছাড়া সিম্পল বিষয়, ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন, মনে করেন এই যে কাঁধ, এই কাঁধটা হচ্ছে কি বাংলা ধাতু, এই কাঁধেরই সংস্কৃত রূপটা হচ্ছে তৎসম ধাতু। যেমন আমি যদি বলি কাঁদনা বা কান্না, এখান থেকে হচ্ছে মনে করেন সংস্কৃত হচ্ছে ক্রন্দন, এই ক্রন্দনের যে মূল ধাতু ক্রন্ধ, ক্রন্ধ, এই ক্রন্ধটা হচ্ছে কি, ক্রন্ধটা হচ্ছে সংস্কৃত ধাতু। বা এই যে মনে করেন আঁক, এই আঁকের আঁক মানে কি ছবি আঁকা, এই ছবি আঁকার সংস্কৃত রূপটা কি অঙ্ক। ঠিক আছে, অঙ্কন শব্দটা যে আসছে অঙ্কন, এই অঙ্কনের মূল ধাতুটা কি, মূল ধাতুটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, অঙ্ক, এই অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে সংস্কৃত ধাতু। কনসেপ্ট ক্লিয়ার? এইটা খুব একটা পরীক্ষা আসে না, আসলেও পারবেন, পের নাই এত কিছু। ঠিক আছে, তাহলে বাংলা গেল, বিদেশি গেল, তৎসম আমি আগেই পড়বো না, তার মানে মৌলিক শেষ। ও এখানে একটা কথা আছে, ভালো কথা, সেটা হচ্ছে হের নামে একটা ধাতু আছে, হের। এই হের ধাতুটা যে কোথা থেকে আসছে, এটা ভাষা বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারে নাই, ইনশাল্লাহ ফিউচারেও আর পারবে না আশা করি। কারণ যারা বের করার মোটামুটি খাটতো, মোটামুটি এরা সবাই মারা গেছে। এখন যারা আছে এরা খালি গরু বানান চেঞ্জ করে, ভিডিও বানান চেঞ্জ করে। আল্লাহ মাহমুদ জানে এটা ভবিষ্যতে আর কখনো এটা উদ্বোধন মানে উদ্ধার হবে কিনা, এটা কোন ধাতু থেকে আসছে জানি না। ওকে, যাই হোক, তো হের এই ধাতুটা আসছে, এই ধাতুটা যে কোথা থেকে আসছে এটা জানি না। তো ভাষা বিজ্ঞানীরা এখন পর্যন্ত বের করতে পারে না, এই কারণে এটার নাম হচ্ছে অজ্ঞাত মূল ধাতু। অর্থাৎ এটার মূলটা কোথা থেকে আসছে এটা এখনো বের করা যায় নাই। তো অজ্ঞাত মূল ধাতু কয়টা? অজ্ঞাত মূল ধাতু হচ্ছে একটা, এবং সেটা হচ্ছে হের। হের ধাতুটাকে কি বলা হয়? অজ্ঞাত মূল ধাতু বলা হয়। ঠিক আছে, ওকে। এখন এই হের অর্থ কি বলেন তো? হের মানে কি দেখি, এটা বলেন, হের মানে কি এটা বলেন তো দেখি, হের মানে কি বলেন, হের মানে কি? বলেন। আমি এক্সামের আগে অন্তত যেন বের না করতে পারে। আচ্ছা, এর একজন লিখছে আমি হেরে ভালোবাসি, আমি হেরে ভালোবাসি, এর মানে লিখছে, এর মানে তাকে উদাহরণ দিছে আবার, আমি হেরে ভালোবাসি। ওকে, এইখানে এই হের মানে সেই হের না রে ভাই, এই হের মানে সেই হের না। ওকে, এটা আবার কি তানভীর রাহাত ভাই হিরিয়ে হিরিয়ে এটা আবার কি? হিন্দি গান টান ঢুকাই লেছেন দিয়ে অনেক কিছু। ওকে, আসলে হের মানে কি, এটা হচ্ছে, আমি একটু একটা বাক্য বলি, একটা বাক্য দেখলে জিনিসটা ক্লিয়ার হবেন। দেখেন, আমি যদি বলি হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, তো অথবা মানে হের মানে হচ্ছে দেখা, বা হের মানে হচ্ছে দেখ, যেমন দেখ ওই দুয়ারে দাঁড়িয়ে কে, দেখি ওই দুয়ারে দাঁড়িয়ে কে। তো অথবা আপনি যদি দেখেন হের মানে আরো কিছু শব্দ আছে বাংলা ভাষায়, যেমন কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। মানে কাটা হেরি মানে কাটা দেখে কেন তুমি ক্ষান্ত হয়ে রইলা কমল ফুল মানে পদ্ম ফুল তোলার জন্য, দুঃখ ছাড়া কি কখনো সুখ লাভ করা যায়? যায় না। তো এই কারণে দুঃখ ছাড়া সুখ লাভ করা যায় না, বিধায় সুখ লাভ করতে হলে তোমাকে কি করতে হবে? দুঃখ পেতেই হবে, দুঃখ ছাড়া তুমি কখনো সুখ লাভ করতে পারবে না। তো এই কারণে বলতেছে যে কাটা হেরি মানে কাটা দেখে কেন তুমি ক্ষান্ত হয়ে রইলা কমল ফুল তোলার জন্য। তো এখানে হেরি মানে হচ্ছে দেখা। অথবা মনে করেন একটা বিখ্যাত গান আছে, ওই যে আহ একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ঠিক আছে, এর মানে কি, একই অপরূপ রূপে মা তোমায় দেখিনু পল্লী জননী, মানে হে আমার পল্লী জননী, তোমার এই রূপ আমি পৃথিবীর আর কোথাও দেখি নাই। তো তার মানে কি, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু, এই হেরিনু মানে কি, হেরিনু মানে হচ্ছে দেখি নাই, কথা বুঝতে পারছেন? হেরিনু পল্লী জননী মানে দেখি নাই, হে পল্লী জননী, তোমার এই রূপ আমি পৃথিবীর আর কোথাও দেখি নাই। ঠিক আছে, সে কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, এই হেরিনু মানে হচ্ছে দেখা, এই হের মানে হচ্ছে দেখা। কনসেপ্ট ক্লিয়ার? হের মানে হচ্ছে দেখা। ওকে, ওকে, আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে কি স্যার, এত চ্যাপ্টার এত টেকনিক মাথায় থাকে না। আহ, না, আমাকে দিয়ে টাটা বিদায় গিয়া কি লেখছেন কিছুই বুঝি নাই। ও, হবে না আমাকে দিয়ে টাটা বিদায়। আরে ভাই দূর, এত তাড়াতাড়ি হতাশ হলে হবে? এত তাড়াতাড়ি কি হতাশ হলে হবে? পড়বেন, ভুলবেন,
এটাই তো স্টুডেন্টের লক্ষণ। আপনি ব্যাপারটা যদি এরকম চিন্তা করেন যে আপনি আপনি তো মানুষ, তো মানুষ মানে কি আপনি ভুলে যাবেন, এটাই তো স্বাভাবিক, আপনি তো রোবট না, তাই না? ব্যাপারটা তো এরকম না যে আমি পড়লাম, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। ব্যাপারটা তো এরকম না। আপনি মানুষ, আপনি পড়বেন, পড়ার পরে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি একবার পড়ে জিনিসটা মনে রাখতে পারেন তাহলে তো ব্যাপারটা অস্বাভাবিক, এটাই অস্বাভাবিক ব্যাপার। আপনি পড়ার পরে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বুঝতে পারছেন? সে এত তাড়াতাড়ি হতাশ হওয়া যাবে না যে আমার দ্বারা হবে না, আমাকে সম্ভব না, এত টেকনিক, এত কিভাবে মুখস্থ রাখবো, এগুলো এভাবে বলা যাবে না। পড়তে হবে, শেষ পর্যন্ত লেগে থাকেন। কনসেপ্ট ক্লিয়ার? অপি ভাই শেষ পর্যন্ত লেগে থাকেন, ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে। ওকে ফাইন। তাইলে অজ্ঞাতমূল ধাতু জিনিসটা কি সেটা আমরা বললাম। এরপর আসেন বাংলা ধাতু, বিদেশি ধাতু, এটা নিয়ে আমাদের আলোচনা করা শেষ। এবার আসেন আমরা শিখবো সাধিত ধাতু নিয়ে। আচ্ছা, সাধিত ধাতু জিনিসটা কি? দেখেন, সাধিত ধাতু এটার মানে হচ্ছে ধাতুর সাথে যদি একটা আপ্রত্যয় যুক্ত থাকে। কি থাকে ভাই? ধাতুর সাথে যদি একটা আপ্রত্যয় যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো সাধিত ধাতু। ধাতুর সাথে যদি একটা কি থাকে বলেন? ধাতুর সাথে যদি একটা আপ্রত্যয় যুক্ত থাকে তাহলে সেটা কি বলবো? সাধিত ধাতু। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই, ধাতুর সাথে যদি আপ্রত্যয় থাকে এবং সেটা যদি সাধিত ধাতু হয়, আচ্ছা, নিশাত তাসনিম বলছে স্যার আমি তো দেখা বলছিলাম, আমার উত্তরটা দেখলেন না। না, আমি দেখা দেখছি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কি? এরপর দেখেন ব্যাপারটা হচ্ছে এরপর দেখেন তো সাধিত ধাতু জিনিসটা কি? সাধিত ধাতু মানে হচ্ছে ধাতুর সাথে একটা কি থাকবে? ধাতুর সাথে একটা আপ্রত্যয় যুক্ত থাকবে। এখন কথা হচ্ছে সাধিত ধাতু তো আবার তিন প্রকার। তিন প্রকার কি কি? এক নম্বর হচ্ছে নাম ধাতু, দুই নম্বর হচ্ছে প্রযোজক ধাতু, দুই নম্বর হচ্ছে প্রযোজক ধাতু, আর তিন নম্বর হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তিন নম্বর হচ্ছে কি? কর্মবাচ্যের ধাতু, তাই না? তো এখানে আবার তিনটা ধাতু আছে, নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু। ওকে, নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু সাধিত ধাতু মানেই যুক্ত থাকবে, তার মানে নাম ধাতুর মধ্যেও লাস্টে একটা আ যুক্ত থাকবে, আর প্রযোজক ধাতুর মধ্যেও লাস্টে একটা আ যুক্ত থাকবে, আর কর্মবাচ্যের ধাতুর মধ্যেও লাস্টে একটা আ যুক্ত থাকবে। এটা মাস্ট, কারণ যেহেতু এই তিনটাই কিসের আন্ডারে? এই তিনটাই সাধিত ধাতুর আন্ডারে। আর সাধিত ধাতু মানেই হচ্ছে ধাতুর পরে একটা আ যুক্ত থাকবে। তার মানে নাম ধাতু হোক, প্রযোজক ধাতু হোক, আর কর্মবাচ্য ধাতু হোক, তিনটার মধ্যেই ধাতুর পরে লাস্টে একটা আ যুক্ত থাকবে। এইটা মাস্ট। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এখন হচ্ছে আহ এখন প্রশ্ন হচ্ছে ভাই, তিনটার মধ্যেই যদি আযুক্ত থাকে তাহলে আমি কেমনে বের করব কোনটা রাইট, মানে কোনটা নাম ধাতু, কোনটা প্রযোজক ধাতু, কোনটা কর্মবাচ্য ধাতু? এই তিনটার মধ্যে ডিফারেন্সটা আমি কেমনে বুঝবো? আচ্ছা, এই তিনটার ডিফারেন্স কেমনে বুঝবেন? এটার জন্য আপনার কি করতে হবে? তিনটার ডিফারেন্স বোঝার জন্য আপনাকে ট্রিক্স ফলো করতে হবে। এবার সেই ট্রিক্সটা কি? ট্রিক্স হচ্ছে নাম ধাতুতে এই আ প্রত্যয়টা যে যুক্ত থাকবে, এটা কার সাথে যুক্ত থাকবে? এটা থাকবে হচ্ছে অনুবিবির সাথে। অনুবিবির সাথে আপ্রত্যয় যুক্ত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই অনুবিবি আবার কি জিনিস? ওকে, অনুবিবি, এখানে দেখেন অনুবিবি মানে হচ্ছে এটা আবার কি? ওকে, অনুবিবি, অনুবিবি মানে হচ্ছে অনুতে হচ্ছে অনুকার অব্যয়। বলেন অনুতে কি? অনুতে হচ্ছে অনুকার অব্যয়। অনুতে হচ্ছে অনুকার অব্যয়। ওকে, বিতে কি? বিতে হচ্ছে বিশেষ্য। বিতে হচ্ছে বিশেষ্য। আরেকটা বিতে কি? আরেকটা বিতে হচ্ছে বিশেষণ। তার মানে সহজ কথায় যদি বলি, বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের সাথে যদি আপ্রত্যয় যুক্ত থাকে সেটা হচ্ছে নাম ধাতু। বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে যদি আপ্রত্যয় যুক্ত থাকে সেটা হচ্ছে নাম ধাতু। আর টেকনিক দিয়ে মনে রাখলে অনুবিবি যোগ আ, শেষ, কাহিনী খালাস। আচ্ছা, যেমন কি? যেমন দেখেন, এই যে আমি বললাম যে লোকটি ঘুমাচ্ছে, এখন একটু চিন্তা করেন তো, এই যে ঘুমাচ্ছে, এই ঘুমাচ্ছেটা কি একটা ক্রিয়া না? একটা ক্রিয়া। লোকটি ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে একটা ক্রিয়া। এখন এই ঘুমাচ্ছে ক্রিয়ার আমরা জানি ক্রিয়াপদের মূল অংশ কি বলে? ধাতু। তাহলে ঘুমাচ্ছে ক্রিয়ার মূলটা কি? ঘুমাচ্ছে মূলটা হচ্ছে ঘুমা। ঘুমাচ্ছে ক্রিয়ার মূলটা কি? ঘুমা। তো ঘুমাটা হচ্ছে কি? তার মানে এখানে ধাতু। এখন ঘুমাটা কোন ধাতু? ঘুমাটা হচ্ছে সাধিত ধাতু। কেন বুঝলাম? কারণ এটার মূল শব্দ হচ্ছে ঘুম, আর ঘুম হচ্ছে একটা নাউন। নাউনের সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে, অর্থাৎ বিশেষ্যর সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে ধাতুটা গঠিত হয়েছে, যার নাম ঘুমা। ঘুমা ধাতু থেকে আসছে হচ্ছে ঘুমাচ্ছে ক্রিয়াপদ। সো তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে বিশেষ্যর সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে হতে পারে। এটা বিশেষণের সাথেও হতে পারে। যেমন যেমন দেখেন, যে চকচকা আলো, ফকফকা বাতি, তাহলে চকচকা, ফকফকা, ঝকঝকা, তাহলে ঝকঝক, ফকফক, চকচক, এগুলো কি অ্যাডজেক্টিভ না? তাহলে অ্যাডজেক্টিভের পরে আপ্রত্যয় যুক্ত হয়েও সেটা কি হতে পারে? সেটা নাম ধাতু হতে পারে। কনসেপ্টটা কি ক্লিয়ার? চকচকা, ফকফকা, ঝকঝকা, এগুলো কি? এগুলো হচ্ছে নাম ধাতু হতে পারে। আচ্ছা, এরপরে দেখেন অনুকার অব্যয়। অনুকার অব্যয় কি জিনিস?
পেয়েছি, অথবা আপনাদেরকে যখন দ্বিরুক্ত শব্দ সম্পর্কে যদি আলোচনা করে থাকি বা দ্বিরুক্ত শব্দ সম্পর্কে যদি আইডিয়া থেকে থাকে, তাহলে দ্বিরুক্ত শব্দ অধ্যায়ে বা পদ প্রকরণ অধ্যায়ে অনুকার অব্যয়ের মধ্যে কিন্তু বারবার বলেছি, অনুকার অব্যয় জিনিসটা হচ্ছে হিউম্যান বিং ক্রিয়েটেড ন্যাচারাল সাউন্ড, মানে যত ধরনের সাউন্ড আছে এই সাউন্ড গুলোর সাথে যদি আপ্রত্যয় যুক্ত থাকে সেটা হচ্ছে কি নাম ধাতু। যেমন কি, যেমন মনে করেন আমি যদি বলি যে বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে, তাহলে এবার চিন্তা করেন ঝমঝম। এখন ঝমঝম একটা কি হিউম্যান বিং ক্রিয়েটেড সাউন্ড, মানে বৃষ্টি যখন পড়ে এক্স্যাক্টলি তো আর একদম ঝমঝম ঝমঝম সাউন্ড হয় না। তো এই যে ঝমঝমের পর আমি আকার যুক্ত করলাম যে ঝমঝমা নি, তাহলে এই যে বললাম ঝমঝমানি, তাহলে এটা কি হবে ঝমঝম আকার তারপর হচ্ছে নি, তাহলে ঝমঝমা নি, এটা হচ্ছে নাম ধাতু। বুঝতে পারছেন? তাহলে অনুকার অব্যয়ের সাথে আপ্রত্যয় যুক্ত হয়েছে, অনুকার অব্যয়ের সাথে আপ্রত্যয় যুক্ত হলে সেটা কি হবে নাম ধাতু হবে। এরকম মনে করেন আমি যদি বলি যে বৃষ্টির ঝমঝমানি বা তোমার বকাঝকা, এই যে মনে করেন যে বা মনে করেন যে ঘেন ঘেনানি, তাহলে ঘেন ঘেন তার সাথে যুক্ত হয়েছে আ, ঘেন ঘেনানি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মনে করেন বা মনে করেন চামচের ঝনঝনানি। এখন দুইটা চামচ একসাথে যখন বাড়ি খায় তখন সেটাকে আমরা কি বলি? মনে করেন দুইটা চামচ একসাথে বাড়ি খেয়েছে, তো দুইটা চামচ একসাথে বাড়ি খেলে সেটাকে আমরা কি বলি? ঝনঝন শব্দ হয়েছিল, ঝনঝন। তো এই ঝনঝন এর সাথে যুক্ত হয়েছে আ, তাহলে চামচের ঝনঝনানি, বৃষ্টির ঝমঝমানি, এগুলো কি? এগুলো হচ্ছে অনুকার অব্যয়ের সাথে আপ্রত্যয় যুক্ত হয়েছে। সো অনুবিবি যোগ আ, এটা হচ্ছে নাম ধাতু। এরপর আসেন প্রযোজক ধাতু জিনিসটা কি। প্রযোজক ধাতুতে আপ্রত্যয়টা যুক্ত হবে একটা ধাতুর সাথে, প্রযোজক ধাতুতে আপ্রত্যয়টা যুক্ত হবে কার সাথে? ধাতুর সাথে। এবং কর্মোচ্চার ধাতুতেও আপ্রত্যয়টা যুক্ত হবে একটা ধাতুর সাথে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রযোজক ধাতুতেও যদি আপ্রত্যয়টা যুক্ত হয় ধাতুর সাথে এবং কর্মোচ্চার ধাতুতেও যদি আপ্রত্যয়টা যুক্ত হয় ধাতুর সাথে, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইখানে এইটা একটা অনুপ্রেরণা বুঝাবে। কি বুঝাবে? এইটা একটা অনুপ্রেরণা বুঝাবে। আর যদি অনুপ্রেরণা হচ্ছে কর্মোচ্চার ধাতু, আর যদি অনুপ্রেরণা বুঝায় তাহলে সেটা হচ্ছে প্রযোজক ধাতু। কনসেপ্টটা কি ক্লিয়ার? যদি অনুপ্রেরণা বুঝায় তাহলে সেটা হচ্ছে প্রযোজক ধাতু, আর যদি অনুপ্রেরণা না বুঝায় তাহলে সেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মোচ্চার ধাতু। এইবার চলেন আমরা দুই চারটা করে উদাহরণ শিখি। আসেন আমরা দুই চারটা করে একটু উদাহরণ শিখি। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এবার আসেন আমরা দুই একটা করে উদাহরণ লিখি। লেখেন এক নম্বরে লিখেন যে মা শিশুকে চাঁদ দেখায়। লিখেন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বরে লিখেন মা শিশুকে চাঁদ দেখায়, এরপর লিখেন শিক্ষক ছাত্রদের পড়ায়। না, মা শিশুকে চাঁদ দেখায়, এরপর লিখেন কাজটা ভালো দেখায় না, এরপর লিখেন কাজটা ভালো দেখায় না, কাজটা ভালো দেখায় না, কাজটা ভালো দেখায়। এরপর লিখেন শিক্ষক ছাত্রদের পড়ায়, শিক্ষক ছাত্রদের পড়ায়। আচ্ছা, এরপর লিখেন শিক্ষক ছাত্রদের পড়ায়, এরপর লিখেন শিক্ষক ছাত্রদের বেতায়, শিক্ষক ছাত্রদের বেতায়, শিক্ষক ছাত্রদের বেতায়। এরপর লিখেন যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, যা কিছু হারায় গিন্নি বলেন, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, কেষ্টা বেটাই চোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। আচ্ছা, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। আচ্ছা, এরপর লিখেন 6 নম্বর লিখেন চিরন্তন সত্য একটা বাক্য বলবো। লিখেন আর্জেন্টিনা নিপুণ দক্ষতায় খেলা দেখায়, আর্জেন্টিনা নিপুণ দক্ষতায় খেলা দেখায়, আর্জেন্টিনা নিপুণ দক্ষতায় খেলা দেখায়, আর্জেন্টিনা নিপুণ দক্ষতায় খেলা দেখায়। ওকে,
চিরন্তন সত্য একটা বাক্য। দেখেন, আর্জেন্টিনা নিপুণ দক্ষতায় খেলা দেখায়, লিখছেন? একদম মনে করেন চিরন্তন সত্য একটা বাক্য। মানুষকে চাপ দেখায়, আমার ভালো কাজটা ভালো দেখায় না, শিক্ষক ছাত্রদের পড়ায়, শিক্ষক ছাত্রদের বেতায়, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর, আর্জেন্টিনা নিপুণ দক্ষতায় খেলা দেখায়। 5টা বাক্য আমরা এখানে লিখলাম, ঠিক আছে? ওকে, ফাইন। ওকে, এবার আসেন, এবার ব্যাপারটা হচ্ছে আমরা এ পর্যন্ত দেখছি, এখন আমরা একটা আন্ডারলাইন করব। দেখেন, দেখায়, দেখায়, পড়ায়, বেতায়, দেন হচ্ছে হারায়, দেন হচ্ছে দেখায়। ওকে, ফাইন। এবার আমরা একটু দেখি, আসেন। মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মূল শব্দটা কি? দেখায় এর মূল শব্দটা কি? দেখ। দেখ একটা ক্রিয়া, তার সাথে যুক্ত হয়েছে আ, তার মানে দেখা। তাহলে ব্যাপারটা হচ্ছে, এবং এখানে অনুপ্রেরণা আছে। মা শিশুকে চাঁদ দেখায়, তার মানে কি? মা শিশুকে অনুপ্রাণিত করতেছে, বাবা তুমি চাঁদের দিকে তাকাও, এবং শিশু সেই অনুপ্রেরণা অনুযায়ী কাজটা করতেছে। তার মানে মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মা অনুপ্রেরণা দিচ্ছে, শিশু সেই অনুপ্রেরণা অনুযায়ী কাজ করছে, তার মানে এখানে অনুপ্রেরণা আছে বিধায় এটা হচ্ছে প্রযোজক ধাতু। এটা হচ্ছে প্রযোজক ধাতু। ওকে, ফাইন। এরপরে দেখেন, কাজটা ভালো দেখায় না, এখানে কি কোনো অনুপ্রেরণা আছে? কাজটা ভালো দেখায় না, দেখ মূল ধাতু, তার সাথে আপত্তি যুক্ত আছে, সো কিন্তু এটা কোনো অনুপ্রেরণা বোঝায় না। সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এরপর দেখেন, শিক্ষক ছাত্রদের পড়ায়, শিক্ষক ছাত্রদের পড়ায়, এখানে শিক্ষক ছাত্রদের পড়ায়, ছাত্রদের পড়ায়, পড়ায় এখানে মূল ধাতুটা হচ্ছে পড়, পড়ার সাথে যুক্ত হচ্ছে আ, সো পড়া, আর তারপর অন্তস্থীয়। এখন ব্যাপারটা হচ্ছে, শিক্ষক ছাত্রদের পড়ায়, পড় মূল ধাতু, তার সাথে যুক্ত হচ্ছে আ, তারপর অন্তস্থীয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে পরযোগ আযোগ অন্তস্থীয় পড়ায়, এখন এখানে কিন্তু কোনো অনুপ্রেরণা নাই শিক্ষক ছাত্রদের, সরি, এখানে কিন্তু অনুপ্রেরণা আছে। শিক্ষক ছাত্রদের পড়ায় মানে কি? শিক্ষক কি নিজে পড়ে? শিক্ষক কি নিজে পড়তেছে, নাকি ব্যাপারটা সেরকম বলতেছে, নির্দেশনা দিচ্ছে, তোমরা বইয়ের এত নাম্বার পেজ খুলো, এটা দেখো, এভাবে পড়ো, ওভাবে পড়ো। তাহলে শিক্ষক দিক নির্দেশনা দিচ্ছে, ছাত্ররা সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজটা করতেছে, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে প্রযোজক। শিক্ষক ছাত্রদের পড়ায়, এটা কি হবে? এটা হচ্ছে প্রযোজক ধাতু। এটা হচ্ছে প্রযোজক ধাতু। এরপরটা কি হবে আমি বলবো না, দেখি আপনারা বলেন। শিক্ষক ছাত্রদের বেতায়, এটা কি হবে বলেন? শিক্ষক ছাত্রদের বেতায় এটা কি হবে? আমি আপনাদের কমেন্ট গুলো একটু দেখতে চাই। দেখেন, শিক্ষক ছাত্রদের বেতায় এটা কি হবে? একজন বলছে স্যার নেটে অনেক সমস্যা করে, আমাকে একটু বলেন তো, নেটে সমস্যা করার তো কথা না। আচ্ছা, কেউ বলছেন কর্মবাচ্য, কেউ বলছেন, আচ্ছা বেশিরভাগই কর্মবাচ্য বলছে, দুই একজন প্রযোজক ধাতু বলছে। আচ্ছা, ওকে, এরপরে কি বলছে? স্যার এটা প্রযোজক ধাতু, কারণ ব্যাদ দিয়ে মেয়ের অনুপ্রেরণা দিচ্ছে। আচ্ছা, দেখেন, শিক্ষক ছাত্রদের পড়ায়, এখানে কিন্তু শিক্ষক ছাত্রদের পড়ায়, এখানে শিক্ষক ছাত্রদেরকে অনুপ্রেরণা দিচ্ছে যে তোমরা বইয়ের এত নাম্বার পেজ খুলো, এটা দেখো, এভাবে পড়ো, ওভাবে পড়ো। তো শিক্ষক ছাত্রদের পড়ায় এখানে অনুপ্রেরণা দিচ্ছে। কিন্তু শিক্ষক যখন ছাত্রদের বেতায়, তখন কি কোন অনুপ্রেরণা দেয়? তখন কি বলে হাতটা উপরে তুলো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 75 মাইল স্পিডে, 30 ডিগ্রি জোরে, মানে 30 মাইল স্পিডে এটা তোমরা জোরে একটা বাড়ি দাও, নাকি কাজটা স্যার নিজেই করে? এই কাজটা স্যার নিজেই করে, এখানে কোনো অনুপ্রেরণা নাই, এই কাজটা স্যার নিজেই করে। তো ব্যাপারটা হচ্ছে, এইটা কর্ম হচ্ছে, মানে প্রযোজক ধাতু হবে না, এটা কনফার্ম। এখন প্রযোজক ধাতু হবে না, তাইলে কোনটা? আপনারা বেশিরভাগই লিখছেন কর্ম হচ্ছে ধাতু। দেখেন, একজন বা দুই একজন ঠিক লিখছেন। বেথ ওয়ার্ডটাকে একটা নাউন না? তাহলে নাউনের সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে নাম ধাতু।
এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাম ধাতু। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই যে দেখেন, কর্মবাচ্য ধাতু হইতে গেলে তো সেটাকে ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত হবে, কিন্তু এখানে তো নাউনের সাথে আপ্রত্যয় যুক্ত হইছে। বেতায়, বেত কি নাউন না? তো নাউনের সাথে আপ্রত্যয় যুক্ত হয়েছে, এটা কি হবে? অবশ্যই এটা নাম ধাতু হবে, কর্মবাচ্য ধাতু হবে না। এরপর দেখেন, যা কিছু হারায়, হারানোটা একটা ক্রিয়া, হারানো ক্রিয়ার মূল ধাতুটা হচ্ছে হার, হারের সাথে আপ্রত্যয় যুক্ত আছে, তারপরে অপুষ্টিয়। সো হারের সাথে আপ্রত্যয় যুক্ত হচ্ছে, তার মানে ধাতু, এবং এখানে কোনো অনুপ্রেরণা নাই। তো অনুপ্রেরণা নাই, তার মানে এটা কি হবে? এইটা কর্মবাচ্য ধাতু। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে কর্মবাচ্য ধাতু, এইটা কর্মবাচ্যের ধাতু। তারপর একটা, আর্জেন্টিনা নিপুণ দক্ষতায় খেলা দেখায়। আর্জেন্টিনা নিপুণ দক্ষতায় খেলা দেখাচ্ছে, এখানে তো কোনো অনুপ্রেরণা নাই, আর্জেন্টিনা নিজের মতো করে খেলতেছে। এখন তাদের খেলা দেখে যদি অন্যরা শিখে তাহলে ভালো, কিন্তু আর্জেন্টিনা তো অন্যকে শেখানোর জন্য খেলা দেখাচ্ছে না, নিজের মতো করে খেলতেছে। সো এখানে কি, এটাও কর্মবাচ্য ধাতু। কথা বুঝতে পারছেন? এটাও কর্মবাচ্যের ধাতু। বুঝতে পারছেন? একজন জিজ্ঞেস করছে বেত নাউন কেমনে? এই মেয়ে, বেত নাউন কেমনে মানে? বেত কি? বেত কোন ভার্ব? বেত কোন পার্টিসিপেট? বেত কোন পার্টিসিপেট? বেত কি ভার্ব? বেত কি ভার্ব? বেত কি ভার্ব? বেত নাউন না, এটা তো সিম্পল বিষয়। মানে এটা আবার জিজ্ঞেসের কি আছে? বেত একটা সিম্পল বিষয়, নাউন। স্টিক, স্টিক কি নাউন না? এই বুঝছেন না বুঝেন নাই? পুরোটা কি বুঝছেন না বুঝেন নাই? এই যে আমরা নাম ধাতু শেষ করলাম, নাম ধাতু, কর্মবাচ্য ধাতু। আচ্ছা, একজন বলছে স্যার 5 নম্বরটা আরেকবার বলেন। 5 নম্বরে বলছে যা কিছু হারায়, গিন্নি বলেন কেষ্টা বাটাই চোর, হারায়, এটা একটা ক্রিয়া, হারানো একটা ক্রিয়া, এবং এখানে কোনো অনুপ্রেরণা নাই। তাহলে তার মানে ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত হচ্ছে, তার মানে কি? কর্মবাচ্য ধাতু। সিম্পল। ওকে, তাইলে আমরা কিন্তু অলরেডি সাধিত ধাতু শেষ করে ফেলছি। আমরা কিন্তু অলরেডি আমাদের সাধিত ধাতু শেষ। তবে একটা জিনিস মাথা রাখতে হবে, প্রযোজক ধাতুর আরেকটা নাম আছে, অল্টারনেটিভ নাম, সেটা হচ্ছে নিযন্ত ধাতু। প্রযোজক ধাতুর অপর নাম কি? প্রযোজক ধাতুর অপর নাম হচ্ছে নিযন্ত ধাতু, এটা মাথা রাখতে হবে। প্রযোজক ধাতু, এটার অপর নাম হচ্ছে নিযন্ত ধাতু। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে দেখেন, আমাদের অলরেডি নাম ধাতু নিয়ে আলোচনা করা শেষ, সাধিত ধাতু শেষ, এবং মৌলিক ধাতু শেষ। আমাদের এখন বাকি আছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আচ্ছা আসেন, যৌগিক বা সংযোগমূলক ধাতু জিনিসটা কি? যৌগিক বা সংযোগমূলক ধাতু। আচ্ছা, যৌগিক বা সংযোগমূলক ধাতু, এটা বইয়ের মধ্যে যেভাবে আছে আমরা সেভাবে পড়বো না। বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবে না পড়ে আমরা একটা ট্রিক্স দিয়ে পড়ি। ট্রিক্সটা হচ্ছে এরকম যে, নাউনের পরে যদি কিছু ক্রিয়ামূল আছে স্পেসিফিক, নাউনের পরে যদি এই ক্রিয়ামূলগুলো থাকে, তাহলে সেটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। নাউনের পরে ক্রিয়ামূলগুলো কি কি লিখেন? নাউনের পরে ক্রিয়ামূলগুলো হচ্ছে ধরকর মারছার হদে বা কাট খাজা, ধরকর মারছার হদে বা কাট খাজা। ওকে, তাহলে আমার সাথে সাথে বলেন, বলেন ধর। আপনার মুখস্থ করার লাগবে না, এটা একটা ন্যাচারাল প্রসেস। এটা একটা ন্যাচারাল প্রসেস, একটু ডিপলি চিন্তা করলে আপনি বুঝে যাবেন কোন ন্যাচারাল প্রসেস। লিখেন ধর, এরপর হচ্ছে কর, এরপর লিখেন মার, ধর কর মার ছাড়। ঠিক আছে? ধর কর মার ছাড়। এরপর লিখেন হ, দে, পা, কাট। ঠিক আছে? তাহলে ধর কর মার ছাড়, হ দে পা, কাট খা, খাওয়া শেষ এবার যা। তাহলে এই 10টা হচ্ছে কি? এই 10টা হচ্ছে, মানে যদি নাউনের পরে থাকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। যেমন, যেমন মনে করেন আজকে একটা বাঘ মারলাম। ঠিক আছে? আজকে একটা বাঘ মারলাম। যেমন তুই ভালো হ। ঠিক আছে? তারপরে কি, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। তাহলে এই যে ভাত দে হারামজাদা, ভাত দে, ভাত। তারপর হচ্ছে মনে করেন এই পা, মানে কিন্তু এই যে এই পা না, এই পা মানে হচ্ছে পাওয়ার পা। তেমন তুই বিশ্ববিদ্যালয়ে চান্স পা, আপনি ভালো একটা চাকরি পান, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এরকম। মানে এই পা দ্বারা বোঝাচ্ছে পাওয়ার যে পা। কথা বুঝতে পারছেন? ঠিক আছে? ওকে। একজন বলতে স্যার এটা কোথায় যেন পড়াইছিলেন? এটা পদ প্রকরণের মধ্যে পড়াইছিলাম, ক্রিয়াপদের মধ্যে, ক্রিয়ার মধ্যে পড়াইছিলাম, সংযোগমূলক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া, ওটা পড়ানোর সময় পড়াইছিলাম। একই জিনিস। তাহলে ধরকর মারছার হতে পা কাট খাজা, ধরকর মারছার হদে পা কাট খাজা, ধরকর মারছার হদে পা কাট খাজা, এগুলো যদি নাউনের পরে থাকে। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা কি? সেটা হচ্ছে, ভাইয়া
আমরা যখন বাংলা ধাতু পড়ছি, বাংলা ধাতুর মধ্যেও কিন্তু আমরা এই যে বাংলা ধাতুর মধ্যেও কিন্তু আমরা কর, খা, কাট এগুলা কিন্তু পড়ছি। কর, খা, কাট এগুলো পড়ছি না? তাহলে এখন আবার এই ইয়ার মধ্যেও কি বলে, এখন আবার এই যৌগিক বা সংযোগমূলক ধাতুর মধ্যেও এই যে খা বা কাট বা কর এগুলো আছে। তাহলে আমি কেমনে বুঝবো এটা কি বাংলা ধাতু নাকি যৌগিক বা সংযোগমূলক ধাতু? এখন দেখেন ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু আমি শুধু কর বা খা বা কাট থাকলে বাংলা ধাতু দিব, আমি কিন্তু তখন যৌগিক বা সংযোগমূলক ধাতু দিব না। যদি শুধু থাকে কর কোন ধাতু, বাংলা ধাতু, কাট কোন ধাতু, বাংলা ধাতু, খা কোন ধাতু, বাংলা ধাতু। কিন্তু যদি একটা নাউনের পরে থাকে, মানে মনে করেন একটা বাক্য দিছে যে আমরা তাজমহল দর্শন করলাম, তাহলে দর্শন নাউন তারপরে করলাম আছে, সো তখন এটা কি, তখন এটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আজকে একটা গাছ কাটলাম, গাছ নাউন তারপর হচ্ছে কাটলাম আছে, তারপর হচ্ছে তুই ভাত খা, তাহলে ভাত নাউন তারপর হচ্ছে খা আছে। সেইগুলো হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? সবাই কি ক্লিয়ার? একটু জানান আমাকে, সবাই কি ক্লিয়ার? একটু গুড। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। বুঝছেন? আচ্ছা, আবার একটু বলেন। বলছেন ব্যাপারটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতুর মধ্যে স্পেসিফিক কিছু ধাতু আছে, এই ধাতুগুলো যদি নাউনের পরে থাকে, যেমন ধর, কর, মার, ছাড়, হ, দে, পা, কাট, খা, যা, পড় ইত্যাদি, তাহলে সেটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। পড় এটাও কিন্তু আছে, পড় ধাতুটাও কিন্তু আছে, পড় পড়, যেমন তুই বই পড়, বা গতকাল বৃষ্টি পড়ছিল, তাহলে বৃষ্টি নাউন, পড়ছিল ক্রিয়া, সো এটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, আশা করি পুরোপুরি বুঝছেন। তাহলে এটা গেল যৌগিক বা সংযোগমূলক ধাতু। এখন দেখেন, ধাতুর তিনটা প্রকার আমাদের শেষ: মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। ভাই, অসম্পূর্ণ হচ্ছে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না। কাল কয়টা? তিনটা, সকাল, বিকাল আর রাত। সকাল, বিকাল, রাত না, কাল হচ্ছে তিনটা: অতীত, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পিপিএফ। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে অসম্পূর্ণ ধাতু মানে যে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না, মানে তিনটাই পাওয়া যায় না। আইদার মনে করেন প্রেজেন্ট আছে তো পাস্ট নাই, পাস্ট আছে তো ফিউচার নাই, ফিউচার আছে তো প্রেজেন্ট নাই, প্রেজেন্ট পাস্ট দুইটাই আছে, ফিউচার নাই, আবার পাস্ট ফিউচার দুইটাই আছে, প্রেজেন্ট নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে আইদার নাই, বা এই দুইটা আছে এটা নাই, অথবা এই দুইটা আছে এটা নাই, এইরকম। বুঝতে পারছেন? যদি এরকম হয় যে যে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না, তাদেরকে কি বলে? যে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না সেগুলোকে বলা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। যেমন দেখেন, এখন অসম্পূর্ণ ধাতু থেকে আপনার তিনটা চলবে। যে অসম্পূর্ণ ধাতু জিনিসটা কি? যে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অসম্পূর্ণ ধাতু মানে কয়টা? কারেক্ট আনসার হচ্ছে 5টা। অসম্পূর্ণ ধাতু কয়টা? 5টা। আর 3 নম্বর হচ্ছে 5টা কি কি? লিখেন আচনহ, লিখেন আচনহ। অসম্পূর্ণ ধাতু হচ্ছে 5টা, কি কি? আচনহ, রহ, বট, থাক, রহ। অসম্পূর্ণ ধাতু হচ্ছে 3টা: আচনহ, বট, থাক, রহ। অসম্পূর্ণ ধাতু কয়টা? সরি, অসম্পূর্ণ ধাতু হচ্ছে 5টা। 5টা কি কি? আসনহ, বট, থাক, রহ। এখন আপনি বলতে পারেন স্যার বললেন 5টা লিখলেন 6টা, কারণ কি? কারণ হচ্ছে এই যে বলছি আচ নহ, এই নহ এর সাথে মিলানোর জন্য এখানে রহ আনছি। এই রহটা কিন্তু থাক ধাতুর একটা রূপ, দেখেন ব্র্যাকেটে লিখছি এটা, ঠিক আছে? যেমন তুই আজকে আমার বাসায় থেকে যা, তুই আজকে আমার বাসায় রয়ে যা, আমি আজকে ঢাকায় থাকিলাম, আমি আজকে ঢাকায় রহিলাম, এরকম। বুঝতে পারছেন? তাহলে আচ ন, বট, থাক, রহ এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক বা সংযোগমূলক, সরি এগুলো হচ্ছে অসম্পূর্ণ ধাতু। আচ ন, বট, থাক, রহ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা স্যার, উদাহরণ দিন একটা। উদাহরণের ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন দেখেন, যেমন মনে করেন এই যে আজ, এই আজ ধাতুটার কিন্তু প্রেজেন্ট আছে, ফিউচার নাই, পাস্টও নাই। আপনি কি বলতে পারবেন তুমি কেমন আছো? আপনি বলতে পারেন যে আমি ভালো আছি। আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি ভালো আসতাম বা আমি ভালো আসবো। বলতে পারবেন? আমি ভালো আসতাম বা আমি ভালো আসবো বলতে পারবেন? পারবেন না। আমি ভালো আছি এটা বলতে পারবেন।
কথা বুঝতে পারছেন? এই ধাতুগুলার সকল কালের রূপ পাওয়া যায় না। প্রেজেন্ট আছে তো পাস্ট নাই, পাস্ট আছে তো ফিউচার নাই, ফিউচার আছে তো প্রেজেন্ট নাই, এরকম। সেগুলোকে বলা হয় হচ্ছে অসম্পূর্ণ ধাতু। শেষ। এবার আসেন ধাতু সম্পর্কিত লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ধাতুর গণ। মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে, লিখেন ধাতুর গণ জিনিসটা কি, দেখেন। ওকে, ধাতুর গণ। আচ্ছা, এখন গণ মানে কি? গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। বলেন, গণ শব্দের অর্থ কি? গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। কিন্তু ধাতুর গণ মানে হচ্ছে, ধাতুর গণ মানে হচ্ছে ধাতুর বানানের ধরন। মানে হচ্ছে কি? ধাতুর বানানের ধরন। ওকে, ধাতুর বানানের ধরন। এখন ধাতুর গণ কয়টা? প্রশ্ন হচ্ছে এটা। ধাতুর গণ হচ্ছে 20টা। ধাতুর গণ কয়টা? ধাতুর গণ হচ্ছে 20টা। মুখস্থ করাবো না, কারণ এখান থেকে কখনো এরকম প্রশ্ন আসে না নিচের কোনটি ধাতুর গণ বা নিচের কোনটি ধাতুর গণ নয়, এরকম প্রশ্ন কখনো আসে না। এই জন্য এটা আমি আপনাকে মুখস্থ করাবো না। তো ধাতুর গণ হচ্ছে 20টা। 20টা হচ্ছে আমার মুখস্থ আছে, কারণ আমি তো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে। কাটকর, হ, খা, সুদি, লিগা, ঘোরাফেরা, উল্টা, ধোয়া, চটকা, উল্টা, দৌড়া, সব লাগা, বিজ্ঞা। 20টা বলছি আমি এখানে। কাট, কর, হ, খা, সুদি, লিগা, ঘোরাফেরা, উল্টা, ধোয়া, নাহা, চটকা, উঠ, লাফা, দৌড়া, ছোবলা, ক, বিগড়া। 20টা শেষ। তবে এটা আপনার মুখস্থ করার দরকার নেই। ধাতুর গণ থেকে যে প্রশ্নটা আসে সেটা মুখস্থ করেন। সেটা কি? সেটা হচ্ছে ধাতুর গণ নির্ণয়ের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ধাতুর জন্য, ধাতুর গণ নির্ণয়ের জন্য লক্ষ্য রাখতে হবে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ধাতুর গণ নির্ণয়ের জন্য লক্ষ্য রাখতে হবে কয়টি বিষয়ের প্রতি? দেখেন, কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ধাতুর গণ নির্ণয়ের জন্য লক্ষ্য রাখতে হবে 2টা বিষয়ের প্রতি। এক নম্বর হচ্ছে ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। কয়টি অক্ষরে গঠিত। ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। ধাতুটি কয়টি অক্ষরে গঠিত, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরধ্বনিটি কি। ধাতুর প্রথম বর্ণে কি হচ্ছে আপনি ধাতুর গণ নির্ণয় করবেন। সাচেস, যেমন কি, চলেন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে বলছেন, কি কমেন্ট করছেন এটা? ভাইয়া আপনি কি খেতে ভালোবাসেন? আমি আসলে সর্বভুক প্রাণী, আমি আসলে সব খাই, বুঝতে পারছেন। আর যেগুলো আমার জন্য মানা এটারও বেশি খাই। যেমন মনে করেন গরুর মাংস, এগুলো আমার জন্য মানা, এগুলো আমি বেশি খাই। মানে এগুলো আমার বেশি পছন্দ। যেগুলা মানা এগুলো আমার বেশি পছন্দ। ওকে, যাই হোক, ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত স্বরধ্বনিটা কি? চলেন আমরা একটা উদাহরণের সাহায্যে জিনিসটা একটু বুঝি। আসেন। আচ্ছা, জিনিসটা কি আমরা একটু খেয়াল করি। ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত স্বরধ্বনিটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা এটা কিভাবে মনে রাখবো। আমরা এটা মনে রাখার সিস্টেমটা হচ্ছে আমরা একটা উদাহরণ দেখে জিনিসটা একটু বুঝি। যেমন আপনাকে একটা প্রশ্ন করলাম যে ধরেন আপনার পরীক্ষার প্রশ্নটা এরকমই আসলো যে বিগড়া ধাতুর আদিগণ কোনটি। বিগড়া ধাতুর আদিগণ কোনটি। বিগড়া ধাতুর আদিগণ কোনটি? ধরেন আপনার পরীক্ষায় প্রশ্ন এটা আসলো যে বিগড়া ধাতুর আদিগণ কোনটি। ওকে, ফাইন। এখন বিগড়া ধাতুর অপশন এ তে দেওয়া আছে, অপশন এ সোয়া, অপশন এ দেওয়া আছে সোয়া, অপশন বি দেওয়া আছে, ধরেন অপশন বি দেওয়া আছে দুমড়া, সি দেওয়া আছে ধরেন দুমড়া। ওকে, অপশন সি দেওয়া আছে সিটকা, অপশন ডি দেওয়া আছে চটকা, অপশন বি দেওয়া আছে, ডি দেওয়া আছে চটকা। আচ্ছা, এখন প্রশ্নে বলছে বিগড়া ধাতুর আদিগণ কোনটি। এখন আমরা এটা বের করবো কেমনে, ভালো করে খেয়াল করেন। ধাতুর আদিগণ বের করার জন্য কি করতে হবে, ধাতুটা কয়টা অক্ষরে গঠিত প্রথমে এটা চিন্তা করতে হবে। তো বিগড়া, এটার মধ্যে কয় অক্ষর চিন্তা করেন।
বিগ্রার মধ্যে হচ্ছে BIGRA, বিগ্রা। আমি অক্ষর বের করে আপনাদেরকে কিন্তু প্রথমে যেদিন ধ্বনি তত্ত্ব পড়াই সেদিনই শিখাইছিলাম যে অক্ষর বের করে কিভাবে, যে কোনো শব্দ বাংলাদেশে লিখে বলবেন, যে কোনো ভাওয়েল সে কোনো অক্ষর। তাহলে এবার খেয়াল করেন, বিগ্রা, BIGRA, বিগ্রা। তাহলে ভাওয়েল কয়টা? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। ওকে, এবার শোয়া, এটাকে যদি আপনি ভাঙেন তাহলে SHOWA, শোয়া, ঠিক না? SHOWA, শোয়া। তাহলে এখানেও দুইটা ভাওয়েল, দুইটা অক্ষর। দুমড়া, DUMRA, দুমড়া, এখানেও দুইটা ভাওয়েল, দুইটা অক্ষর। সিটকা, SHITKA, সিটকা, এখানেও দুইটা ভাওয়েল, দুইটা অক্ষর। চটকা, CHOTKA, চটকা, এখানেও দুইটা ভাওয়েল, দুইটা অক্ষর। তাহলে দুইটা ভাওয়েল, দুইটা অক্ষর, এটাকে আমরা বলবো দুইটা ভাওয়েল, দুইটা অক্ষর, এটাকে আমরা বলবো কি? এটা হচ্ছে সবগুলোই তার মানে প্রথম কন্ডিশন ফুলফিল করছে। প্রথম কন্ডিশন সবাই ফুলফিল করছে। বিগ্রা ধাতুর আদিগণ কোনটি? এইটার উত্তর নির্বাচনের জন্য সবগুলাই প্রথম কন্ডিশন ফুলফিল করছে। এবার দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনে বলছে ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত কি? এটা একটু ভালো করে বুঝেন ভাই, এটা খুবই সহজ, মানে একটু বেশি সহজ, এত বেশি সহজ যে স্টুডেন্টরা বুঝতে চায় না স্যার এটা কেন হইলো, এটা কেন হইলো, বারবার কোশ্চেন করে। ভালো করে বুঝেন কি তার মানে। পরীক্ষার হলে যে প্রশ্নটা দেয়া থাকবে, এই পরীক্ষার হলের প্রশ্নটার মধ্যে দেখবেন ধাতুর প্রথম বর্ণে কোন স্বর আছে, রস্বীকার। এবারে তো খুঁজবেন অপশনে কোথায় রস্বীকার আছে, যেটার শুরু হয়েছে রস্বীকার দিয়ে, এটাই উত্তর, শেষ। তার মানে কারেক্ট আনসার সি। দ্যাটস ইট। কনসেপ্ট ক্লিয়ার? কোনো ঝামেলাই নাই, ঠিক আছে? এটা রস্বীকার, এটা রস্বীকার, শেষ, কাহিনী খালাস। তার মানে ব্যাপারটা হচ্ছে ভাই, যদি আমার এখানে বিগ্রা না থেকে এটা যদি উল্টা থাকতো তাহলে কি হতো? উল্টা। তাহলে এখানে রস্যকার আছে, তাহলে রস্যকার কোথায় আছে? রস্যকার কোথায় আছে? এই যে রস্যকার, তার মানে উত্তর এটা হইতো তখন। সিম্পল। বুঝছেন না বুঝেন নাই? ব্যাপারটা হচ্ছে ভেরি সিম্পল। ব্যাপারটা হচ্ছে ধাতুর গণ নির্ণয়ের জন্য দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ধাতুটা কয়টা বর্ণে গঠিত, আর একটা হচ্ছে ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত স্বরধ্বনিটা কি। এই কথা কি ক্লিয়ার? পুরোপুরি কি বুঝছেন? ওকে, ভেরি গুড। ফাতেমা আক্তার বলছে ভাই মাঝে মাঝে সাউন্ড প্রবলেম হচ্ছে। সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না রে ভাই, নেট কানেকশন ঠিক আছে, ইয়ার ঠিক আছে, সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। সাউন্ড প্রবলেম কেন হয়? আচ্ছা, একজন কোশ্চেন করছে স্যার ভাই তাহলে অক্ষর কেন বের করলাম? আরে অক্ষর তো বের করছেন আপনি প্রথম কন্ডিশনটা ফুলফিল করছে কিনা এটা দেখার জন্য। ধাতুর প্রথম অক্ষর, ধাতুটি কয়টি অক্ষরে গঠিত, প্রথম কন্ডিশন এটা না। এখন মনে করেন আমার এখানে যদি স অপশন না থেকে থাকতো হচ্ছে মন, ধরেন স অক্ষর অপশন নাই, এটা আছে হচ্ছে মন। তো মন শব্দের মধ্যে কয় অক্ষর? MON, মন, তার মানে কি ভয়েল একটা, তার মানে অক্ষর একটা। তার মানে এইটা প্রথম কন্ডিশন ফুলফিল করে না, তার মানে এটা আগেই বাদ। বাকি তিনটার মধ্যে তখন কম্পিটিশন হবে। বুঝছেন ব্যাপারটা? তা আমি তো দুইটা কন্ডিশন দেখতে হবে, কন্ডিশন এক, তারপর হচ্ছে কন্ডিশন দুই। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন এবার? এবার বুঝছেন? এবার বুঝছেন? আমাকে একটু জানান, বুঝছেন কিনা জানান, একটু জানান। আহমেদ সাব্বির বলছে ক্লাস শুরুর আগে মেনশন করেন ভাইয়া। আপনার ফেসবুকের নোটিফিকেশন চেক করেন, ক্লাস শুরুর আগে আমি মেনশন করছি, চেক করেন, পাবেন। ভাই আমার ফোনে টাচ করলে সাউন্ড নাই হয়ে যায়, আবার জয়েন করা লাগে। এটা তাহলে আপনার ফোনের প্রবলেম আপু, বিশ্বাস করেন আমার এখান থেকে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? উম স্যার দুই নাম্বারটা বুঝি নাই। দুই নাম্বারটা বুঝেন নাই মানে? আরে দুই নাম্বারটা বললাম না, বেশি সহজ, বেশি সহজ হলে অনেকে বুঝে না। ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত স্বরধ্বনিটা কি? তো প্রশ্নের যে ধাতুটা, এই ধাতুর প্রথমে কোন স্বরধ্বনি আছে? বয়ের সাথে রস্বীকার আছে। ব্যঞ্জন মনে দেখার দরকার নেই, শুধু শর্টটা দেখেন, রস্বীকার আছে। তো রস্বীকার অপশনের মধ্যে কোনটায় আছে? যেটা আছে এটাই উত্তর, শেষ। এখানে রস্বীকার আছে দন্ত স্বর সাথে। সো তার মানে কারেক্ট আনসার হচ্ছে শীতকা। কথা বুঝতে পারছেন? শীতকা, এটা হচ্ছে কাহিনী। কাহিনী কনসেপ্ট ক্লিয়ার? ও তানভীর রাহাত ভাই, আমি সরি সরি।
লাল জামা পরে দিয়েছেন তো আমি আর খেয়াল করি নাই, বিশ্বাস করেন। তানভীর রাহাত, আমি জাস্ট একবার ছবিটা দেখছি, আমি দেখছি তন্নি টাইপের কিছু একটা দেখছি, তন্নি রাহাত ভাই টাইপের কিছু একটা দেখছি মনে হয়, এই কারণে আমি বলছি আপু। আই এম সরি ভাই। ওকে, আশা করি ক্লিয়ার, এ পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, তার প্রথম কন্ডিশনে যদি উত্তর পেয়ে যায় তারপরে কি দ্বিতীয়টা দরকার আছে? না, প্রথম কন্ডিশনে যদি উত্তর পেয়ে যান তারপরে দ্বিতীয়টার আর দরকার নাই। আচ্ছা, এরপরে কি লিখছেন? একজন লিখছেন স্যার কোনটি নাম ধাতুর উদাহরণ? উত্তর হচ্ছে মুচড়ানো। এটা একটু বুঝাই দেন। আচ্ছা, কোনটি নাম ধাতুর উদাহরণ? উত্তর হচ্ছে মুচড়ানো। কেন আপনি একটু চিন্তা করেন, মোচড়, মোচড় শব্দটা কি? মোচড় শব্দটা একটি কি নাউন না? তো মোচড় শব্দটা কি একটা নাউন? এখান থেকে শব্দ হয়েছে হচ্ছে আনো, তার মানে ওয়ার্ডটা হচ্ছে মোচড়ানো। মোচড়ানো থেকে পরে আসছে হচ্ছে মুচড়ানো। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে মোচড়, এটা একটা নাউন। তো নাউনের সাথে আপ্রত্যয় যুক্ত হয়েছে না, নাউনের সাথে আপ্রত্যয় যুক্ত হয়েছে না, তার মানে কি? তার মানে এটা হচ্ছে নাম ধাতু। নাম ধাতু না থাকলে অপশনে সাধিত ধাতু। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আশা করি বুঝছেন। মচমচ যোগ মচমচা, মচমচ অনুকার অব্যয়, রাইট। কুলসুম আক্তার বলছে ভাইয়া প্রথম কন্ডিশনে যদি উত্তর পেয়ে যায় পরেরটা কি দরকার আছে? না, প্রথম কন্ডিশনে উত্তর পেয়ে গেলে পরেরটার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে প্রথম কন্ডিশনে উত্তর পাবেন না আপনি। মানে কোশ্চেন গুলো এত সহজ দেয় না যে প্রথম কন্ডিশনে উত্তর পেয়ে যাবেন। ওকে ফাইন, তাইলে ওয়েট, কি বলছেন? প্রথমটা থেকে একের অধিক অক্ষর থাকতে হবে? ব্যাপারটা একের অধিক অক্ষর না, প্রশ্ন যে কটা প্রশ্নের শব্দের মধ্যে কয়টা অক্ষর থাকতে হবে সেটা হচ্ছে পয়েন্ট। প্রশ্নের কন্ডিশনের মধ্যে যদি মানে প্রশ্নে যে শব্দটা দিবে এই শব্দের মধ্যে যদি 5টা অক্ষর থাকে, অপশন খুঁজতে হবে কোনটার মধ্যে 5টা আছে, যেটা 5টা সেটাই উত্তর। আর যদি সবগুলো দিয়ে 5টা থাকে তাহলে দ্বিতীয় কন্ডিশনে যেতে হবে। বুঝছেন ব্যাপারটা? তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, ধাতু নিয়ে আলোচনা। ধাতু নিয়ে প্রস এন্ড কনস পুরোপুরি খুঁটিনাটি আলোচনা করলাম। অ্যান্ড আগামীকাল ইনশাল্লাহ আমাদের যে ক্লাস, অক্ষর না মিললে কি করতাম? অক্ষর মিলবে শিওর, না মিললে তার মানে বুঝতে হবে আপনারটা ভুল আছে। আচ্ছা, যদি আপনাদের, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব প্রকৃতি প্রত্যয় নিয়ে, ঠিক আছে? রাত 9টায় ইনশাল্লাহ আমাদের আগামীকালকের ক্লাস হবে। কালকে রাতের 9টার ক্লাসে আমরা আলোচনা করব প্রকৃতি প্রত্যয় নিয়ে, ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকটা নিয়ে আজ আমরা ক্লাস করব হচ্ছে প্রকৃতি প্রত্যয় টপিকটা নিয়ে। ও ভাই, সমাসের সলভ ক্লাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা পার্সোনালি ইনবক্সে আমাকে যার যার যে প্রবলেম আমাকে ইনবক্স করেন। আমি পার্সোনালি আপনাদের ইনবক্সে মানে আপনাদের প্রবলেমগুলো আমি, সমাসের প্রবলেমগুলো আমি রিভিল করে আমি ইনবক্সে আপনাদের প্রবলেম সলভ করে দিব। অনেকে আমাকে ইনবক্সে নকও করছেন, আমি অনেকে উত্তর দেওয়া শুরু করছি, অনেকের উত্তর দিয়েও দিছি। সো আজকে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, আজকে কিন্তু অনেকেরই উত্তর পাইছেন। মানে আজকে সকাল থেকে শুরু করছি উত্তর দেওয়া, মানে আপনাদের এই ক্লাস নেওয়ার আগ পর্যন্ত, সন্ধ্যা 7টার আগ পর্যন্ত আমি কন্টিনিউসলি উত্তরই দিছি। সেই কারণে আপনারা যারা মানে প্রবলেম আছে বিভিন্ন টপিক নিয়ে, সমাস হোক বা অন্য যে কোনো টপিক হোক, আপনারা হচ্ছে আমাকে ইনবক্সে নক দিন, আমি প্রবলেম সলভ করে দিব। কথা বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, টেক্কার এক্সাম, টেক্কার এক্সাম, টেক্কার এক্সাম তো 4 নাম্বারটা তো হয়েছেই, 5 নাম্বারের ইয়াটা আজকে দিয়ে দিব না, সিলেবাসটা আজকে দিয়ে দিব না, 5 নাম্বারের সিলেবাস আজকে দিয়ে দিব না। ওকে, ঠিক আছে। ব্যাকরণের এক্সাম আর 2-3টা টপিক পড়ানো শেষ হোক আমাদের ব্যাকরণের, যেমন আর ইম্পর্টেন্ট 2-4টা টপিক আছে আমাদের, এগুলো একটু শেষ হোক। শেষ হলে তারপর আমরা ব্যাকরণের এক্সাম শুরু করবো, ঠিক আছে? ব্যাকরণের এক্সাম শুরু করবো আমরা তারপর। তাহলে আজকের মতো এখানে ইতি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। ওকে।